আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমাদের সাইকেল 1 এর অণুজীব অধ্যায়ের সেকেন্ড লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটা একটু স্পেশাল। কেন স্পেশাল? কারণ আজকে আমরা এমন কিছু টপিক পড়বো যেই টপিক থেকে শুধুমাত্র এইচএসসি না, এইচএসসির পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটি এবং মেডিকেলে তুমি তোমার বিগত বছরের যে ভাইয়াপু আছে যারা কিনা অলরেডি অ্যাডমিশন টেস্ট দিছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখো, এই টপিকগুলো থেকেই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি মেডিকেলে প্রত্যেক বছর হচ্ছে প্রশ্ন আসে। প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন আসে। সো ভাইয়া, যদিও হচ্ছে আমাদের এটা হচ্ছে একাডেমিক কোর্সের ক্লাস, কিন্তু এই টপিকগুলো ভাইয়া হচ্ছে কিছুটা অ্যাডমিশন স্টাইলে হচ্ছে পড়াবো। ঠিক আছে, অ্যাডমিশনে তুমি যদি হচ্ছে আমার কাছে পড়ো তাহলে যেরকম ভাবে পাইতা এক্স্যাক্টলি সেরকমই একটা ক্লাস এখন পাবা। ঠিক আছে, আমরা হচ্ছে এই কয়েকটা টপিক একদম অ্যাডমিশন স্টাইলে কিরকম ধরনের প্রশ্ন আসে, কি ছন্দ ইউজ করে মনে রাখা যায়, কি কি অ্যানিমেশন ক্ষেত্রে আছে, সবকিছু হচ্ছে আজকে দেখাবো। ঠিক আছে, আজকের ক্লাসটা দেখো ভাইয়া কি কি রেডি করে রাখছি তোমাদের জন্য। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস একদম ধরে ধরে বিভিন্ন যে ছন্দরন্দ আছে, বিভিন্ন অ্যানিমেশন যে আছে, সবকিছু আমি রেডি করে রাখছি। জাস্ট মনোযোগ দিয়ে আজকের একটা ক্লাস দেখো। একটা ক্লাস দেখলে যদি হচ্ছে বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশন টেস্টে 1 থেকে 2 মার্ক তুমি কমন পাবা একদম নিশ্চিত যদি থাকো, তাহলে বুঝতে পারতেছো আজকের ক্লাসের গুরুত্বটা কত বেশি। সো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা যে জিনিসটা জানার চেষ্টা করবো সেটা হচ্ছে ভাইরাসের কমন স্ট্রাকচার। গত ক্লাসে আমরা ভাইরাস সম্পর্কে বেসিক আলোচনাটা করছি। ভাইরাস জিনিসটা হচ্ছে একটা বিষাক্ত পদার্থ, যেটা কিনা বিজ্ঞানীরা ধারণা করছিলেন, কারণ তখন তো এত শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপ, লাইট মাইক্রোস্কোপ এগুলো কিছু ছিল না। তারা চিন্তা করে নিয়েছিলেন যে এই জিনিসটা হচ্ছে একটা বিষাক্ত পদার্থ, যেটা কিনা ব্যাকটেরিয়া থেকেও সাইজে ছোট। এবং পরবর্তীতে দেখা গেছে যে টোবাকো মোজাইক ভাইরাসের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার আবিষ্কারের পর বিজ্ঞানীরা খুঁজে পাইছেন যে এই ভাইরাস জিনিসটা হচ্ছে বেসিক্যালি দুইটা জিনিস দ্বারা তৈরি। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হচ্ছে প্রোটিন এবং সেকেন্ডলি হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এবং এই ভাইরাস এমন একটা অদ্ভুত জিনিস, সেটা যখন হচ্ছে কোনো একটা জীবদেহের বাইরে থাকে তখন সে জড়বস্তুর মতো হচ্ছে আচরণ করে, আবার সে যখন কোনো একটা জীবকোষের ভিতরে চলে যায় তখন সে হচ্ছে অনেকটা জীবের মতো আচরণ করে, সংখ্যা বৃদ্ধি করে, বিভিন্ন রোগটোগ সৃষ্টি করে, বিভিন্ন আচরণ করে। ঠিক আছে, সো ভাইরাস হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, এবং সেই ভাইরাসের কমন স্ট্রাকচারটা দিয়ে আজকে আমরা ক্লাসটা শুরু করব। এরপর আমরা দেখবো যে ভাইরাস সংক্রান্ত কিছু টার্মিনোলজি, যেটা কিনা বইতে অনেক কঠিন করে পেঁচারেচে লেখা আছে, সেগুলো আমি একদম সহজে কিভাবে মনে রাখতে পারবা সেই টেকনিক তোমাদেরকে দেখা দিব। ভাইরাসের বিভিন্ন প্রকারভেদ, কত রকমের যে ভাইরাস আছে, দণ্ডাকার ভাইরাস, তারপর হচ্ছে সিলিন্ডার আকৃতির ভাইরাস, গোলাকার ভাইরাস, ঠিক আছে, ব্যাঙ্গাচি আকৃতির ভাইরাস, পাউরুটি আকৃতির ভাইরাস, অনেক ধরনের ভাইরাস আছে। সেগুলোকে ভাইয়া অ্যানিমেশন সহকারে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং সবশেষে আমরা হচ্ছে কিছু স্পেশাল ভাইরাস, যেমন হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, এরপর হচ্ছে টি টু ব্যাকটেরিওফাজ এবং হচ্ছে করোনা ভাইরাস, সেগুলো সম্পর্কে আলাদা একটা সেকশনে হচ্ছে আলোচনা করব। সো চলো আমরা দেরি না করি, আমরা হচ্ছে শুরু করি। প্রথমে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ভাইরাসের কমন স্ট্রাকচার, মানে দুনিয়াতে যত রকমের ভাইরাস পাওয়া যায় তাদের কমন কি কি আছে। ঠিক আছে, কোন জিনিসটা হচ্ছে তাদের সবার মাঝে কমন আছে সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব। সো এটাকে হচ্ছে বেসিক্যালি আমরা দুইটা ধাপে হচ্ছে আলোচনা করব। প্রথমে যেটা সেটা হচ্ছে ভাইরাসের ভৌত গঠন। ভৌত গঠন এবং পরবর্তীতে দেখার চেষ্টা করব তার রাসায়নিক গঠন। ভৌত গঠন মানে কি? ভৌত গঠন মানে হচ্ছে তার ভিতরে কি কি পার্ট আছে, সেই পার্টগুলো আসলে দেখতে কিরকম। ঠিক আছে, সেটা কি দেখতে শাহরুখ খানের মতো নাকি সালমান খানের মতো, সেই জিনিসটা হচ্ছে তার ভৌত গঠন। রাসায়নিক গঠন মানে কি? রাসায়নিক গঠন মানে হচ্ছে তার যে বিভিন্ন পার্ট, সে প্রত্যেকটা পার্ট আসলে রাসায়নিকভাবে কি কি যৌগ দ্বারা গঠিত, সেই জিনিসটা হচ্ছে তার রাসায়নিক গঠন। ঠিক আছে, সো ফার্স্টে আমরা ভৌত গঠন দেখব, তারপর দেখার চেষ্টা করব রাসায়নিক গঠন কি। যদিও আমরা অলরেডি জানি, কি জানি, যে ভাইরাস জিনিসটা বেসিক্যালি দুইটা জিনিস দ্বারা তৈরি, একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। সো চলো আমরা আমাদের আইডিয়াগুলাই এখন একটু আবার রিভিশন দেওয়ার চেষ্টা করি। সো ভাইরাসের বেসিক্যালি হচ্ছে মাঝখানের দিকে, দেখো একদম মাঝখানের দিকে, এটা যদি ভাইরাসের একটা গঠন হয়, সেই ভাইরাসের গঠনের একদম মাঝখানের দিকে থাকে হচ্ছে তার কেন্দ্রীয় বস্তু। ঠিক আছে, মাঝখানের দিকে থাকে তার কেন্দ্রীয় বস্তু, এবং এই কেন্দ্রীয় বস্তুর ভিতরেই নিউক্লিক অ্যাসিড থাকে। তাহলে আমরা মনে রাখবো যে ভাইরাসের ভৌত গঠনে 1 নাম্বার যে অংশটা থাকে সেটা হচ্ছে তার কেন্দ্রীয় বস্তু হিসেবে আমরা মনে রাখবো যে রাসায়নিকভাবে কি থাকে, রাসায়নিকভাবে থাকে হচ্ছে তার নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, রাসায়নিকভাবে থাকে কেন্দ্রীয় বস্তু হিসেবে নিউক্লিক অ্যাসিড। এখন এখান থেকে খুবই ইম্পর্টেন্ট একটা কথা আছে। কি ইম্পর্টেন্ট কথা? মনে রাখবা যে নিউক্লিক অ্যাসিড সেটা তো হইতে পারে দুই রকমের, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। ঠিক না, এগুলো তো ফার্স্ট চ্যাপ্টারে আমরা পড়ে আসছি। নিউক্লিক অ্যাসিড হইতে পারে দুই রকমের, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। ঠিক আছে, এখন ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নে মাঝে মাঝে যেটা আসে সেটা হচ্ছে ভাইরাস সম্পর্কে নিচের কোনটি সঠিক তথ্য নয়, ভাইরাস সম্পর্কে নিচের কোনটি সঠিক তথ্য। সো এই টাইপের প্রশ্ন আসলে আমাদের বেসিক সেক্ষেত্রে খাটাইতে হবে। আমরা মনে রাখবো যে ভাইরাসে নিউক্লিক অ্যাসিড হিসেবে হয় থাকবে ডিএনএ অথবা থাকবে আরএনএ। একই ভাইরাসে একই সময়ে
একসাথে হচ্ছে ডিএনএ এবং আরএনএ দুইটা কিন্তু উপস্থিত থাকতে পারে না। আমরা ভালো করে মনে রাখবো, ভাইরাসে হয় ডিএনএ থাকবে অথবা থাকবে আরএনএ। ঠিক আছে, সো নিচের কোনটি ভাইরাস সম্পর্কে সঠিক তথ্য নয়, এই টাইপের প্রশ্ন কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে বা মেডিকেলে মাঝে মাঝে এসে থাকে। আমরা মনে রাখবো যে ভাইরাসের নিউক্লিক অ্যাসিড হিসেবে হয় থাকবে ডিএনএ অথবা থাকবে আরএনএ, এটা আমরা ভালো করে হচ্ছে মনে রাখতে হবে। ঠিক আছে, যে সকল ভাইরাসে নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ থাকে তাদেরকে বলা হবে ডিএনএ ভাইরাস, যে সকল ভাইরাসে নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ থাকে তাদেরকে বলা হবে আরএনএ ভাইরাস। ঠিক আছে, সো কেন্দ্রীয় বস্তুর অংশটা কিন্তু আমরা ভৌত এবং রাসায়নিক গঠনে ক্লিয়ার করে ফেললাম। এরপর সেকেন্ডলি 2 নম্বরে আমরা যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে তার বাইরে একটা আবরণ থাকে। ঠিক আছে, ধরো আমরা কথার কথা এখানে হচ্ছে আরেকটা অংশ আমরা আঁকি। সো এটা হচ্ছে ধরো একটা ভাইরাসের কেন্দ্রের দিকে থাকে বা মাঝখানের দিকে থাকে। ঠিক আছে, মাঝখানের দিকে থাকে। সো এটা হচ্ছে কি তার কেন্দ্রীয় বস্তু, কেন্দ্রীয় বস্তু। এবং কেন্দ্রীয় বস্তু হিসেবে বুঝতে পারতেছো এটা কি, এটা হচ্ছে এক ধরনের নিউক্লিক অ্যাসিড যেটাকে বলা হয় ডিএনএ। সো ডিএনএ আছে একদম সেন্টারে। সেই ডিএনএ কে কেন্দ্র করে বাইরে একটা আবরণ থাকবে, বাইরে একটা কি থাকবে, আবরণ থাকবে। এবং এই আবরণটাকে বলা হবে ক্যাপসিড। এই আবরণটাকে বলা হবে ক্যাপসিড। কারণ কি, কারণ সে হচ্ছে অনেকটা ক্যাপসুলের মতো নিউক্লিক অ্যাসিডকে আবৃত করে রাখে। সো এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে ক্যাপসিড, এটাকে বলা হবে ক্যাপসিড। ক্যাপসিড বেসিক্যালি কি দ্বারা গঠিত, প্রোটিন দ্বারা গঠিত। ক্যাপসিড বেসিক্যালি প্রোটিন দ্বারা গঠিত। তাহলে আমরা যে জিনিসটা অলরেডি জানি ভাইরাস সম্পর্কে সেটাই কিন্তু সঠিক হয়েছে। সেটা কি, ভাইরাসের ভিতরে বেসিক্যালি হচ্ছে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং থাকে হচ্ছে প্রোটিন। সো দেখো নিউক্লিক অ্যাসিড আছে মাঝখানে কেন্দ্রীয় বস্তু হিসেবে, এবং বাইরে আছে হচ্ছে ক্যাপসিড যেটাকে বলা হয়, যেটা হচ্ছে বেসিক্যালি প্রোটিন দ্বারা গঠিত। এবং এই ক্যাপসিডের মাঝে আসলে মাঝে মাঝে দেখা যায় যে কিছু কিছু পরিমাণে সাব ইউনিট থাকে, কিছু কিছু পরিমাণে কি থাকে, সাব ইউনিট থাকে। ক্যাপসিডের মাঝে থাকা এই যে সাব ইউনিট, সেই সাব ইউনিটগুলোকে কি বলা হয়, ক্যাপসিডের মাঝে থাকা এই সাব ইউনিটগুলোকে বলা হয় হচ্ছে ক্যাপসোমিয়ার। ঠিক আছে, ক্যাপসোমিয়ার, ক্যাপসোমিয়ার। এই অংশগুলো থেকে সাধারণত আমাদের এমসিকিউতে প্রশ্ন আসবে। মনে রাখবো বায়োলজিতে মিয়ার বা মার। ঠিক আছে, বায়োলজিতে মিয়ার বা মার, মার মানে হচ্ছে মারামারি না। ঠিক আছে, মার মানে হচ্ছে মারামারি না, মার মানে হচ্ছে অংশ, মার মানে হচ্ছে অংশ। আমরা বলি না পলিমার, আমরা কি বলি, পলিমার বলি। পলিমার মানে কি, বিশাল বড় মালার মতো একটা যৌগ যার ভিতরে অনেকগুলা ছোট ছোট মনোমার থাকে। ঠিক না, এগুলো কিন্তু আমরা অলরেডি জানি, যারা বায়োলজি আড্ডাতে অলরেডি প্রথম থেকে রেগুলার ক্লাস করছো তারা জানো। ঠিক আছে, সো দেখো পলি মানে অনেক, মার মানে হচ্ছে অনেকগুলো অংশ। ঠিক আছে, সো অনেকগুলো এরকম একই রকম দেখতে অংশ থাকে। মনোমার মানে কি, মনোমার হচ্ছে এক। সুতরাং এই যে প্রত্যেকটা অংশ, এক একটা অংশকে বলা হয় মনোমার। তাহলে ক্যাপসিডের অংশ, ক্যাপসিডের পার্ট, সেটাকে আমরা কি বলবো, ক্যাপসোমিয়ার বলবো, ক্যাপসোমিয়ার। ক্যাপসোমিয়ার মানে হচ্ছে ক্যাপসিডের এক একটা সাব ইউনিট বা এক একটা পার্ট। ঠিক আছে, সো আমরা কিন্তু বুঝে গেলাম যে ভাইরাসের ভৌত গঠনে আসলে কি কি থাকে। ঠিক আছে, ভৌত গঠনে থাকে হচ্ছে ক্যাপসিড, এবং সেই ক্যাপসিডের মাঝে যে ছোট ছোট সাব ইউনিট থাকে সেগুলোকে বলা হয় ক্যাপসোমিয়ার। ঠিক আছে, সো বেসিক্যালি এটাই কিন্তু মোটামুটি ভাবে বলা যায় যে হচ্ছে একটা ভাইরাসের গঠন। ঠিক আছে, ভাইরাসের ভিতরে না পাবা তুমি রাইবোজোম, না পাবা মাইটোকন্ড্রিয়া, না পাবা গলজি বডি, না কিচ্ছু থাকবে। ঠিক আছে, কোনো কোষীয় অঙ্গাণু এর ভিতরে থাকে না, যে কারণে এই জিনিসটাকে তোমার হচ্ছে বায়োকেমিস্টরা বা প্রাণ রাসায়নিকবিদ যারা আছে তারা বলছেন যে এই জিনিসটা হচ্ছে আসলে একটা জড় পদার্থ, কারণ এর ভিতরে কোষীয় কোনো কিছু নাই। ঠিক আছে, কোষীয় কোনো অঙ্গাণু নাই, এটা একটা ফালতু জিনিস, তারা এই কথাটা বলছে। অন্যদিকে মাইক্রোবায়োলজিস্ট যারা আছে, ঠিক আছে, যারা কিনা অণুজীব বিজ্ঞানী মাইক্রোবায়োলজিস্ট, তারা বলছেন যে এর ভিতরে তো নিউক্লিক অ্যাসিড আছে। নিউক্লিক অ্যাসিড থাকা মানে তো এই জিনিসটা হচ্ছে জীবের মতো একটা বৈশিষ্ট্য, কারণ মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি সবারই মাঝে কিন্তু এই নিউক্লিক অ্যাসিড থাকে। ঠিক আছে, সো জেনেটিক ম্যাটেরিয়াল যেহেতু তার ভিতরে আছে, সুতরাং সে হচ্ছে একটা জীবিত বস্তু। ঠিক আছে, আচ্ছা, আশা করি হচ্ছে এগুলোর আইডিয়া ফার্স্ট ক্লাস দেখে থাকলে অলরেডি তোমার জানা থাকার কথা। তাহলে চলো আমরা কিন্তু মোটামুটি ভাবে বুঝে গেলাম যে এর ভৌত গঠনে আসলে এই দুইটা পার্ট হচ্ছে মেইন, এই দুইটা পার্ট হচ্ছে মেইন। ঠিক আছে, তাহলে কেন্দ্রীয় বস্তু এবং বাইরে কি থাকলো, বাইরে থাকলো হচ্ছে ক্যাপসিড, বাইরে থাকলো ক্যাপসিড। যেই ক্যাপসিডের ভিতরে আসলে ছোট ছোট কিছু একক থাকে বা সাব ইউনিট থাকে, যেটাকে বলা হয় ক্যাপসোমিয়ার, ক্যাপসোমিয়ার। এবং ক্যাপসোমিয়ার এগুলো আসলে কি, এগুলো কিন্তু রাসায়নিকভাবে প্রোটিন দ্বারা গঠিত। রাসায়নিকভাবে এরা কি দ্বারা গঠিত, রাসায়নিকভাবে এরা প্রোটিন দ্বারা গঠিত। প্রোটিন মানে কি, প্রোটিন মানেই হচ্ছে এমিনো অ্যাসিডের মালা, প্রোটিন মানেই হচ্ছে এমিনো অ্যাসিডের মালা। সুতরাং এই যে ক্যাপসিড বা ক্যাপসোমিয়ার, সেগুলোর ভিতরে কিছু সংখ্যক কি থাকবে, এমিনো অ্যাসিড থাকবে, বেসিক্যালি কিছু সংখ্যক এমিনো অ্যাসিড থাকবে। পাশাপাশি এই যে ক্যাপসিড, সেই ক্যাপসিডের আবরণ, এই যে ক্যাপসিডের আবরণ, সেই ক্যাপসিডের আবরণের বাইরে, ক্যাপসিডের আবরণের বাইরে এরকম কিছু অংশ, ঠিক আছে, শিংওয়ালা অংশ দেখা যায়।
শিংওয়ালা অংশ দেখা দেয়। এই যে দেখো শিংওয়ালা অংশ, ঠিক আছে, শিংওয়ালা অংশগুলোকে আমি অন্য একটা কালার দিয়ে দিই, তাহলে তোমাদের জন্য বুঝতে আরো সুবিধা হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে শিংওয়ালা অংশ। সো শিংওয়ালা অংশকে বায়োলজির ভাষাতে কি বলা হয়? বলা হয় স্পাইক। ঠিক আছে, তাহলে স্পাইক কোথায় পাওয়া যায়? ক্যাপসিডের মাঝে পাওয়া যায়, ক্যাপসিডের বাইরে পাওয়া যায়। ক্যাপসিডের বাইরে স্পাইক পাওয়া যায়। স্পাইক থাকলে সুবিধা কি? এই ভাইরাসটা যেই পোষক কোষকে আক্রমণ করবে সেই পোষক কোষকে কিন্তু ধরতে পারবে বা সেই পোষক কোষের সাথে ইজিলি অ্যাটাচ হইতে পারবে। ঠিক আছে, ইজিলি গিয়ে হতে পারবে, অ্যাটাচ হইতে পারবে। তাহলে আমরা মনে রাখবো যে ক্যাপসিডের বাইরে থাকে এরকম শিংওয়ালা কিছু অংশ, যেটাকে কি বলা হয়? স্পাইক বলা হয়। তবে স্পাইক যে সব ক্ষেত্রে থাকবে এরকম কোনো কথা নাই। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আসলে ভাইরাসের বাইরে এরকম কিছু স্পাইক প্রোটিন থাকে। ঠিক আছে, এগুলোকে কি বলা হয়? স্পাইক বলা হয়। ঠিক আছে, স্পাইক বলা হয়। খেলোয়াড়রা তাদের জুতার মাঝে যে এই জিনিসটা থাকে সেটাকে বলি আমরা স্পাইক। ঠিক আছে, স্পাইক দিয়ে তারা মাঠকে আঁকড়ে রাখে। আর এখানে ভাইরাস হচ্ছে আসছে যে কোনো একটা পোষক কোষকে আঁকড়ে রাখতে। ঠিক আছে, ক্যাপসিডের বাইরে কি থাকে? ক্যাপসিডের বাইরে স্পাইক থাকে। সো এগুলাই কিন্তু ভাইরাস সম্পর্কে বেসিক কথাবার্তাগুলো কিন্তু এগুলাই। ঠিক আছে, মেইন কাহিনী কিন্তু শেষ। এরপর আসো কিছু এক্সট্রা এক্সট্রা সুন্নত কাহিনী। ঠিক আছে, চলো আমরা সেগুলো জেনে ফেলি। 3 নাম্বার যেটা থাকবে সেটা হচ্ছে বহিস্থ আবরণ। 3 নাম্বার যেটা থাকবে সেটা হচ্ছে বহিস্থ আবরণ বা এক্সটার্নাল একটা লেয়ার। ঠিক আছে, বহিস্থ আবরণ। সো বহিস্থ আবরণ হিসাবে ভাইরাসের মাঝে কি থাকে বলতো? ভাইরাসের মাঝে থাকবে লিপিড সংক্রান্ত বা লিপিড সম্পৃক্ত কিছু জিনিস। ঠিক আছে, লিপিড দ্বারা গঠিত, তেল চর্বি দ্বারা গঠিত, লিপিড জাতীয় বস্তু দ্বারা গঠিত, লিপিড জাতীয় বস্তু দ্বারা গঠিত। ঠিক আছে, বা হচ্ছে অনেক ক্ষেত্রে লিপিডের পরিবর্তে এক্ষেত্রে প্রোটিনও থাকতে পারে অথবা শর্করাও থাকতে পারে। ঠিক আছে, বিভিন্ন জিনিস থাকতে পারে, তবে বেসিক্যালি কি থাকে? বেসিক্যালি থাকে হচ্ছে লিপিড। বাইরে একটা আবরণ থাকতেছে, এই যে দেখো এটার বাইরে একটা আবরণও অনেক ক্ষেত্রে থাকে, এটার বাইরে একটা আবরণও থাকে, এটার বাইরে একটা আবরণও অনেক ক্ষেত্রে থাকে, যেই আবরণটা বেসিক্যালি কি দ্বারা গঠিত? লিপিড দ্বারা গঠিত। সো মনে রাখবা, সকল ভাইরাসে কিন্তু তার বাইরে এই বহিস্থ আবরণটা থাকে না। সকল ভাইরাসেই তার বাইরে বা ক্যাপসিডের বাইরে হচ্ছে এই বহিস্থ আবরণ থাকে না। কিছু কিছু ভাইরাসে থাকে। যে সকল ভাইরাসে এই লিপিডের আবরণ থাকে তাদেরকে বলা হয় লিপো ভাইরাস। তাদেরকে কি বলা হয়? লিপো ভাইরাস। ভাই কয়েকটা উদাহরণ দেন। খুবই পরিচিত একটা উদাহরণ করোনা ভাইরাস। ঠিক আছে, আমাদের জীবনটাকে তছনছ করে দিয়ে গেল করোনা ভাইরাস। করোনা ভাইরাস, করোনা ভাইরাস। আচ্ছা, করোনা ভাইরাসের বাইরেও কিন্তু এরকম একটা লিপিডের আবরণ আছে। ঠিক আছে, এখন লিপিড কিংবা তেল চর্বি তার কিন্তু একটা বৈশিষ্ট্য হচ্ছে কি? লিপিড কিংবা তেল চর্বির একটা বৈশিষ্ট্য হচ্ছে সে কার সাথে বিক্রিয়া করে? সাবানের সাথে বিক্রিয়া করে। ঠিক আছে, লিপিড কিংবা তেল চর্বির একটা বৈশিষ্ট্য হচ্ছে সে সাবানের সাথে বিক্রিয়া করে। সো আমরা যদি সাবান দিয়ে হাত ধুই, তাহলে সাবান এই জিনিসটা গিয়ে বিক্রিয়া করবে ভাইরাসের, বিশেষ করে করোনা ভাইরাসের বাইরে থাকা এই যে লিপিডের আবরণ, সেই লিপিডের আবরণের সাথে, সেই লিপিডের আবরণটাকে একদম ধ্বংস করে দিবে। ফলে কিন্তু ওই ভাইরাসটার পক্ষে সার্ভাইভ করা বা টিকে থাকা কোনোভাবেই হচ্ছে পসিবল হবে না। ঠিক আছে, সো এই জন্যই কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ যখন বেড়ে গেছিল তখন বলতেছিল যে বারবার সাবান দিয়ে হাত ধুইতে। ঠিক আছে, সো এই যে লিপিডের আবরণ, সেই লিপিডের আবরণের কারণে কিন্তু সাবান দিয়ে হাত ধুইতে বলা হয়েছিল, সাবান দিয়ে হাত ধুতে বলা হয়েছিল। ঠিক আছে, আশা করি বুঝে গেছো। আশা করি বুঝে গেছো যে বহিস্থ আবরণ সেটা লিপিড জাতীয় পদার্থ দ্বারা কিন্তু তৈরি হতে পারে। ঠিক আছে, সো লিপিড জাতীয় বা প্রোটিন জাতীয় এই কথাটা কোথায় চলে যাবে? তার কেমিক্যাল অংশে চলে যাবে। ঠিক আছে, কেমিক্যাল অংশ, কেমিক্যাল অংশে চলে যাবে। সো আমরা কিন্তু ভাইরাসের বেসিক স্ট্রাকচার কিন্তু অলরেডি ডান, আমরা কিন্তু মোটামুটি শেষ করে ফেলছি। 4 নাম্বার আরেকটা জিনিস থাকবে, এক্সট্রা জিনিস। এক্সট্রা জিনিস মানেই হচ্ছে এটা আমাদের এমসিকিউর জন্য সুপার ডুপার ইম্পর্টেন্ট। আমরা কি মনে রাখবো যে কিছু কিছু ভাইরাসে এগুলো তো থাকেই, এর পাশাপাশি হচ্ছে তাদের নিজস্ব কিছু এনজাইমও থাকে, নিজস্ব কিছু এনজাইমও থাকে। ঠিক আছে, তবে ভালো করে মনে রাখতে হবে এই এনজাইমগুলো কিন্তু হচ্ছে কোনো ধরনের বিপাকীয় এনজাইম না। মানে ভাইরাসটা নিজের জন্য হচ্ছে বিক্রিয়া ঘটাইতে এই এনজাইম কিন্তু কোনো ধরনের সহায়তা করবে না, যতক্ষণ না সে হচ্ছে কোনো একটা পোষক কোষের ভিতরে যেতেছে। জড় পরিবেশে বা বাইরে আছে, বাইরে থাকলে কিন্তু এই এনজাইম কোনো কাজ করতে পারবে না। ঠিক আছে, এই এনজাইম বাইরে পড়ে রয়েছে, কোনো কাজ করতে পারবে না। কিন্তু এই ভাইরাসটা, যে সকল ভাইরাসে এই এনজাইমগুলো থাকে, সেই ভাইরাসটা যেই মাত্র কোনো একটা পোষক কোষের ভিতরে চলে গেছে তখন গিয়ে দেখা যাবে যে এই এনজাইমটা তার খেলা দেখানো শুরু করছে। ঠিক আছে, সো এই এনজাইম কিন্তু সকল ভাইরাসে থাকে না। আমরা মনে রাখবো যে কিছু কিছু ভাইরাস আছে যে ভাইরাসে এই এনজাইমগুলো থাকে। ঠিক আছে, যেমন ফর এক্সাম্পল আমরা বলতে পারি T2 ব্যাকটেরিওফাজ, T2 ব্যাকটেরিওফাজ। আচ্ছা, এখানেও অনেক কিছু আসলে বোঝার আছে, যা যা বোঝার আছে আমি সব কিছু বলে দিচ্ছি, সমস্যা নাই। দেখো, ব্যাকটেরিওফাজ তার নামের লাস্টে কি আছে? তার নামের লাস্টে আছে হচ্ছে ফাজ।
ফাজ কথাটা আমরা বায়োলজিতে যেখানেই পাবো, ফাজ কথাটা আমরা যেখানেই পাবো, ফাজ কিংবা ফেগি, ফাজ কিংবা ফেগি মানেই হচ্ছে খাদক, ঠিক আছে, খেয়ে ফেলবে, খেয়ে ফেলবে। কাকে খাবে? ব্যাকটেরিয়াকে খাবে। সো টি2 ব্যাকটেরিওফাজ হচ্ছে এমন একটা ভাইরাস, যেই ভাইরাসটা কিনা কাকে খেয়ে ফেলতে পারে বা কাকে ধ্বংস করে দিতে পারে, ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দিতে পারে, স্পেশালি ইকোলাই ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দিতে পারে, ঠিক আছে। এই টি2 ফাজ ব্যাকটেরিয়া বা টি2 ব্যাকটেরিওফাজের যেই মেইন কার্যক্রম, সেই কার্যক্রমটা আমরা এই লেকচারের পরে যখন হচ্ছে লাইটিক সাইকেল তোমাদেরকে পড়াবো, সেই লাইটিক সাইকেলে গিয়ে তোমরা ইজিলি দেখতে পারবা, ঠিক আছে। টি2 ব্যাকটেরিওফাজ সুন্দর করে গিয়ে হচ্ছে ব্যাকটেরিয়ার উপর বসে, ইকোলাই ব্যাকটেরিয়ার উপর বসে, সেই ইকোলাই ব্যাকটেরিয়ার ভিতরে হচ্ছে নিজের জিনোমটা প্রবেশ করায় দেয়, এবং শেষ পর্যন্ত দেখা যায় যে সেই ব্যাকটেরিয়াটাকে বিদীর্ণ করে নতুন নতুন অনেক ভাইরাস কিন্তু বের হয়ে আসে, ঠিক আছে। সো টি2 ব্যাকটেরিওফাজ হচ্ছে এমন একটা ভাইরাস, যে ভাইরাসটা কিনা ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলতে পারে, ঠিক আছে। সো এই যে টি2 ব্যাকটেরিওফাজ, সেই ব্যাকটেরিওফাজ তো ইকোলাই ব্যাকটেরিয়াকে খাইতে হইলে সেই ইকোলাই ব্যাকটেরিয়ার প্রাচীরকে একটু বিগলন করতে হবে না? সো বিগলন করার জন্য দেখা যায় যে এই টি2 ব্যাকটেরিওফাজের মাঝে একটা স্পেশাল এনজাইম থাকে, সেটা হচ্ছে লাইসোজাইম এনজাইম, লাইসোজাইম এনজাইম, ঠিক আছে। আচ্ছা, লাইসোজাইম নাম শুনে কিন্তু এনজাইম যে এটা আমরা বুঝতে পারতেছি। লাইসো মানে কি? লাইসো মানে হচ্ছে লাইসিস। লাইসো মানে কি? লাইসিস। আমরা কিন্তু কিউআর টেকনিক অ্যাপ্লাই করে করে এগুলো অলরেডি জানি, অলরেডি কিন্তু জানি। লাইসো কথাটা আসছে কিসের থেকে? লাইসিস থেকে আসছে। লাইসিস মানে কি? ভেঙে ফেলা। লাইসিস মানে হচ্ছে ভেঙে ফেলা। সো একটা টি2 ব্যাকটেরিওফাজ, ঠিক আছে, ধরো কথার কথা, এটা হচ্ছে আমাদের টি2 ব্যাকটেরিওফাজ। তিনি যে কাজটা করবেন, তিনি সুন্দর করে হচ্ছে গিয়ে একটা ইকোলাই ব্যাকটেরিয়ার প্রাচীরে যুক্ত হবেন। যুক্ত হওয়ার পর সে তার যে ডিএনএ, সেই ডিএনএ এখান দিয়ে প্রবেশ করাতে যাবে। সো প্রবেশ করানোর আগে এই প্রাচীরটাকে নিশ্চয়ই বিগলন করতে হবে। বিগলন করার জন্য কিন্তু তার কাছে কি এনজাইম থাকে? লাইসোজাইম এনজাইম থাকে, ঠিক আছে। সো যে সকল ভাইরাসের নিজস্ব কিছু এনজাইম থাকে, সেই এনজাইমগুলো আসলে তার সার্ভাইভালের জন্য বা তার অ্যাটাক করার জন্য খুবই খুবই প্রয়োজনীয়, ঠিক আছে। সো লাইসোজাইম এনজাইমটা টি2 ব্যাকটেরিওফাজকে সাহায্য করে এই ইকোলাই ব্যাকটেরিয়াকে আক্রমণ করার ক্ষেত্রে, ঠিক আছে, ভালো করে এটা মনে রাখবা। সো নিচের কোন ভাইরাসে হচ্ছে এনজাইম থাকে বা লাইসোজাইম এনজাইম থাকে? আনসার হচ্ছে টি2 ব্যাকটেরিওফাজ। এইভাবেও আসতে পারে প্রশ্ন, অথবা এটাও আসতে পারে যে টি2 ব্যাকটেরিওফাজ যে ভাইরাস আছে, সে ভাইরাসে কি এনজাইম থাকে? সেক্ষেত্রে আনসার কি হবে? আনসার হবে লাইসোজাইম এনজাইম, ঠিক আছে। আশা করি এগুলা মানে মজার সাথে তোমরা শিখতে পারতেছো। আচ্ছা, এরপর আরেকটা গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল আমরা শিখি। সেই এক্সাম্পলটা কি ভাইয়া? সেই এক্সাম্পলটা হচ্ছে এইচআইভি, এইচআইভি ভাইরাস। এইচআইভি ভাইরাস সম্পর্কে কিন্তু আমরা ফার্স্ট চ্যাপ্টারেই যখন ট্রান্সক্রিপশন তোমাদেরকে পড়াচ্ছিলাম আমাদের কোর্সে, তখনই কিন্তু ভাইয়া বলছিলাম যে এইচআইভি ভাইরাস হচ্ছে একটু ব্যতিক্রম ধর্মী ভাইরাস। সে কি ধরনের ভাইরাস? তাকে বলা হয় রেট্রো ভাইরাস, তাকে বলা হয় রেট্রো ভাইরাস, ঠিক আছে। এখানেও কিওয়ার্ড অ্যাপ্লাই করা সম্ভব। রেট্রো কথাটা মানে কি? মনে রাখবা বায়োলজিতে, রেট্রো মানেই হচ্ছে পিছনের দিকে, ঠিক আছে। রেট্রো মানেই হচ্ছে পিছনের দিকে, পিছনের দিকে বা ব্যাক করবে, সে সামনের দিকে আগাবে না, পিছনের দিকে ব্যাক করবে। সো নর্মালি আমরা কি জানি? নর্মালি কিন্তু আমরা জানি যে ডিএনএ 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 থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে, ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় এমআরএনএ, এমআরএনএ। এবং সেই যে এমআরএনএ, সেই এমআরএনএ চলে যায় হচ্ছে রাইবোজোমে, গিয়ে ট্রান্সলেশন নামক একটা প্রক্রিয়া ঘটায়। ট্রান্সলেশন প্রক্রিয়া ঘটাইলে সেখান থেকে তৈরি হয় হচ্ছে প্রোটিন, ঠিক না? সো এটাই কিন্তু হচ্ছে আমাদের সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি। এগুলো কিন্তু তোমাদের জানা থাকার কথা। কোষীয় গঠন চ্যাপ্টারে খুব যত্ন করে কিন্তু এগুলো পড়াইছি, প্রত্যেকটা একদম ধরে ধরে পড়াইছি। সো ডিএনএ থেকে নর্মালি এমআরএনএ তৈরি হয়, সেই এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। এটা হচ্ছে নর্মাল দিক, নর্মাল দিক। এইবারটা কি করবে? এই যে এইচআইভি ভাইরাস, সেই এইচআইভি ভাইরাস উল্টা দিকে যাবে। তার আছে হচ্ছে আরএনএ, তার আছে হচ্ছে কি? তার আছে আরএনএ। সেই আরএনএ থেকে সে তৈরি করবে হচ্ছে ডিএনএ, আরএনএ থেকে সে তৈরি করবে ডিএনএ। সো জিনিসটা উল্টা দিকে যেতে যাচ্ছে বা পিছনের দিকে যেতে যাচ্ছে, সেই জন্য তাকে বলা হয় রেট্রো ভাইরাস। তাকে কি বলা হয়? রেট্রো ভাইরাস বলা হয়। সো নিচের কোনটি একটি রেট্রো ভাইরাসের উদাহরণ? আনসার কি? আনসার হচ্ছে এইচআইভি। এবং রেট্রো ভাইরাস যেহেতু পিছনের দিকে যাচ্ছে, আরএনএ থেকে ডিএনএ তৈরি করতেছে, বা আরও যদি কারেক্টলি বলতে হয়, আরএনএ থেকে সে তৈরি করতেছে কমপ্লিমেন্টারি ডিএনএ। আরএনএ থেকে সে কি তৈরি করে? কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করে। আরএনএ থেকে তৈরি করে কমপ্লিমেন্টারি, এখানে একটা সি দিতে হবে, সি দিতে হবে, ঠিক আছে। কমপ্লিমেন্টারি সে ডিএনএ তৈরি করে। সো এটা কি এমনি এমনি তৈরি হবে? আনসার হচ্ছে না, এখানে একটা এনজাইম লাগবে। সেই এনজাইমটার নাম কি? সেই এনজাইমটার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ,
ঠিক আছে? তো আমরা মনে রাখবো যে ট্রান্সক্রিপশন হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়া। অন্যদিকে এমআরএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়া এটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন, রিভার্স করতেছে। রিভার্স করতে গেলে বা উল্টা দিকে যেতে হলে এখানে একটা এনজাইম লাগে, সেই এনজাইমটার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। তাহলে আমাকে বলো তো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম এটা কোথায় পাওয়া যাবে? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম এটা কোথায় পাওয়া যাবে? এই এনজাইমটা কিন্তু পাওয়া যাবে হচ্ছে আমাদের রেট্রোভাইরাসে, স্পেশালি এইচআইভির ভিতরে। ঠিক আছে, এইচআইভির ভিতরে এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে। সো আমরা মনে রাখবো যে এইচআইভি হচ্ছে আরেকটা উদাহরণ, যেই ভাইরাসের ক্ষেত্রে হচ্ছে নিজস্ব একটা এনজাইম থাকে, নিজস্ব একটা এনজাইম থাকে। ঠিক আছে, আচ্ছা আরো কিছু উদাহরণ তোমাদের বইতে আছে, দেখো এখানে কিন্তু আরেকটা উদাহরণ আছে, নিউমোনিয়া ভাইরাস, সরি নিউমোনিয়া না, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্ষেত্রে নিউরামিনিডেজ এনজাইম থাকে, নিউরামিনিডেজ এনজাইম থাকে। আমরা জানি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সেই জিনিসটা আমাদের শ্বসনতন্ত্রের কোষকে আক্রমণ করে, বা আমাদের শ্বাসনালীর যেই কোষ আছে সেই কোষকে আক্রমণ করে। সো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস শ্বসনতন্ত্রের সেই কোষকে আক্রমণ করার পর সেই কোষটাকে বিগলন করে, ঠিক আছে, সেই কোষটার ভিতরে ধরো সে অনেকগুলা নিজের চালাপালা তৈরি করছে, অনেকগুলো আরো ভাইরাস তৈরি করছে, নতুন নতুন ভাইরাস তৈরি করছে। ঠিক আছে, এই কোষটার ভিতরে সে সংখ্যা বৃদ্ধি করছে, ধরো সংখ্যা বৃদ্ধি করার পর এই কোষটাকে মানে বিগলন করে তো সে তাকে বাইরে হইতে হবে। সো এই যে নিউরামিনিডেজ এনজাইম, সেই এনজাইমটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসকে হেল্প করে আমাদের শ্বসনতন্ত্রে এই কোষগুলাকে বিগলন করে বাইরে বের হইতে। সেই জন্য হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে নিউরামিনিডেজ এনজাইম থাকে। তাহলে আমরা কিন্তু দেখতে পারলাম যে তিনটা ব্যতিক্রম আছে বা তিনটা হচ্ছে স্পেশাল কেস আছে যেই ভাইরাসগুলোর ক্ষেত্রে নিজস্ব এনজাইম থাকে। সেগুলো কি কি? এক নম্বর হচ্ছে ব্যাকটেরিওফাজ, ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে থাকে লাইসোজাইম এনজাইম। দুই নম্বর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, তার ক্ষেত্রে থাকে নিউরামিনিডেজ এনজাইম। এবং তিন নম্বর হচ্ছে এইচআইভি ভাইরাস, তার ক্ষেত্রে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে। ঠিক আছে, সচরাচর ভাইরাসের কিন্তু নিজস্ব এনজাইম থাকে না। এই তিনজন হচ্ছে ব্যতিক্রম, আর ব্যতিক্রম মানেই দে আর ইম্পর্টেন্ট ফর আওয়ার এমসিকিউ। ঠিক আছে, এমসিকিউর জন্য তারা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই অংশটা থেকে যত কাহিনী আছে সবকিছু আমরা একদম ক্লিয়ারলি শেষ করতে পারলাম। ঠিক আছে, আচ্ছা বহিস্থ আবরণ যেটাকে আমি বলছিলাম, বহিস্থ আবরণ দেখো, আমি কিন্তু যেই জিনিসটাকে বহিস্থ আবরণ বলছিলাম, এই যে বহিস্থ আবরণ যেই জিনিসটাকে বলছিলাম সেটাই হচ্ছে তোমাদের বইতে এনভেলপ বলা হয়েছে। ঠিক আছে, মানে বাংলা লিখবি, বাংলায় লেখ, কেন আবার এনভেলপ বলতে হবে? এনভেলপ মানে হচ্ছে খাম, খাম মানেই হচ্ছে বহিস্থ আবরণ। ঠিক আছে, তো আমরা মনে রাখবো যে ভাইরাসের একটা কমন গঠন হচ্ছে এটা। ভাইরাস মানেই তোমাকে যদি বলতে হয় যে ভাইরাস আসলে কি দ্বারা গঠিত, এক লাইনে উত্তর দিতে হলে তুমি বলবা কি? প্রোটিন প্লাস নিউক্লিক অ্যাসিড। যদি বলে একটু এলাবোরেট করেন বা একটু হচ্ছে বর্ণনা করেন, একটু ইলংগেট করেন, সো সেক্ষেত্রে তুমি কি বলবা? যে ভাইরাসের ভৌত গঠনে বেসিক্যালি হচ্ছে তার কেন্দ্রের দিকে থাকে নিউক্লিক অ্যাসিড, এবং তার এই কেন্দ্রের দিকে থাকা নিউক্লিক অ্যাসিডকে প্রোটেক্ট করার জন্য বা হচ্ছে সেভ করার জন্য সেই কেন্দ্রীয় বস্তুর বাইরে একটা আবরণ থাকে, যে আবরণটা প্রোটিন দ্বারা গঠিত, এবং সেই আবরণটাকে বলা হয় ক্যাপসিড। সেই ক্যাপসিডের ভিতরে ছোট ছোট অনেকগুলো সাব ইউনিট থাকে, যেগুলোকে বলা হয় ক্যাপসোমিয়ার। অনেক ক্ষেত্রে এই যে ক্যাপসোমিয়ার বা ক্যাপসিড, সেটার বাইরে কিছু পরিমাণ স্পাইক প্রোটিনও থাকে। এরপর কিছু কিছু ভাইরাসে এই ক্যাপসিডের বাইরে আরেকটা বহিস্থ আবরণ কিংবা এনভেলপ থাকে, বহিস্থ আবরণ কিংবা এনভেলপ থাকে। ঠিক আছে, এবং এই এনভেলপ সাধারণত রাসায়নিকভাবে লিপিড জাতীয় বস্তু কিংবা প্রোটিন অথবা শর্করা দ্বারা তৈরি হয়। যদি লিপিড দ্বারা তৈরি হয় তখন সেই জিনিসটাকে বলা হয় বা সেই ভাইরাসটাকে বলা হয় লিপোভাইরাস। যে সকল ভাইরাসের বাইরে বা ক্যাপসিডের বাইরে তার হচ্ছে একটা লিপিডের আবরণ থাকে, ঠিক আছে, সেই সকল ভাইরাসকে বলা হয় লিপোভাইরাস। যেমন লিপোভাইরাসের উদাহরণ কি? লিপোভাইরাসের উদাহরণ হচ্ছে এইচআইভি ভাইরাস, লিপোভাইরাসের উদাহরণ হচ্ছে করোনা ভাইরাস। ঠিক আছে, সেই জন্য কিন্তু করোনা নিয়ে অনেক কাহিনী তোমাদেরকে বললাম। এরপর কিছু কিছু ভাইরাস, স্পেশাল তিনটা কেস আমি বললাম, তিনটা কেসের ক্ষেত্রে ব্যাকটেরিওফাজ, এরপর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এবং হচ্ছে পাশাপাশি আমাদের তোমার এইচআইভি ভাইরাস, তাদের কিন্তু নিজস্ব কিছু এনজাইম থাকে। সো এটা হচ্ছে তাদের গঠনের আরেকটা অংশ। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এই অংশটা একদম ঝাঁঝরা করে দিলাম, যাও শেষ, এটা একদম আমাদের ভালোভাবে শেষ হয়ে গেল। এরপর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পেজ অফ অণুজীব চ্যাপ্টার। ঠিক আছে, যেখান থেকে আমাদের মেডিকেলে প্রশ্ন আসবে এটা মোটামুটি ধরে নেওয়া যায় যে 100%। ঠিক আছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পেজ, এবং এই এক পেজ থেকে আসলে নানানভাবে ঘুরিয়ে পেঁচিয়ে তোমাদের কিন্তু প্রশ্ন করা হবে। ঠিক আছে, সো এই পেজটা কিভাবে তোমরা মনে রাখবা সেই সকল শর্টকাট টেকনিক যা আছে সবকিছু ভাইয়া এই ভিডিওতে বলে দিব। ঠিক আছে, কিন্তু
মানে আমি তোমাকে হচ্ছে রেডি করে দিব, কিন্তু খাইতে হবে কিন্তু তোমারই, তুমি যদি না খাও তাহলে কিন্তু কোনো লাভ হবে না। তো চলো আমরা হচ্ছে দেখার চেষ্টা করি যে ভাইরাস আসলে কত রকমের হইতে পারে। ভাইরাস আসলে কত রকমের হইতে পারে, বিভিন্ন রকমের ভাইরাস হতে পারে। এই যে দেখো কিছু কিছু ভাইরাস আছে যারা কিনা এরকম দণ্ডাকৃতি, ঠিক আছে, একটা দণ্ডের মতো। আবার কিছু কিছু ভাইরাস আছে যে জিনিসটা দেখতে অনেকটা ব্যাঙের যে বাচ্চা, ঠিক আছে, ব্যাঙ্গাচি ব্যাঙ্গাচি আকৃতির, দেখো এই ব্যাঙ্গাচি আকৃতির। এরপর আবার কিছু কিছু ভাইরাস আছে এইরকম শেপের, ঠিক আছে, এরকম শেপের। সো চলো আমরা একটা একটা করে হচ্ছে একটু দেখার চেষ্টা করি। ফার্স্টে আসো টোবাকো মোজাইক ভাইরাস, ঠিক আছে, প্রথম আবিষ্কৃত হওয়া ভাইরাস যেটাকে বলা হয় টোবাকো মোজাইক ভাইরাস। কেন? কারণ সে তামাক পাতাতে আক্রমণ করে এবং তার আক্রমণে তামাক পাতাতে মোজাইকের মতো, ফ্লোরের মাঝে যেরকম মোজাইক থাকে ওরকম মোজাইকের মতো কিছু স্ট্রাকচারের সৃষ্টি হয়, এজন্য তাকে বলা হয় মোজাইক ভাইরাস এবং টোবাকো মোজাইক ভাইরাস। সো এটা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। আমরা কিন্তু দেখেই বুঝতেছি টোবাকো মোজাইক ভাইরাসটা কিরকম, দণ্ড আকৃতি বা রডের মতো, ঠিক আছে, রড শেপড। সো এটা ভালো করে মনে রাখবা, ঠিক আছে। একটু পরে আমি যখন দেখাবো টোবাকো মোজাইক ভাইরাসের বর্ণনা, তখন কিন্তু দেখবা যে সেখানে হচ্ছে বলা হচ্ছে যে এর বাইরে হচ্ছে অনেকগুলা ক্যাপসুমিয়ার থাকে। দেখো ভিতরের দিকে থাকে তার আরএনএ, এই যে এই বরাবর থাকে হচ্ছে তার আরএনএটা। যদিও এই আরএনএটা এই চিত্রের মাঝে বা এই 3D অ্যানিমেশনের মাঝে দেখা যাচ্ছে না, বাট চিন্তা করে নাও এর ভিতরের দিকে থাকে হচ্ছে আরএনএ, এবং বাইরের দিকের এই যে আবরণ, সেই আবরণটাকে বলা হয় ক্যাপসিড। যেই ক্যাপসিডের মাঝে এই যে ছোট ছোট অংশ, সেই অংশগুলোকে বলা হয় ক্যাপসুমিয়ার, ঠিক আছে। সো এটা কিন্তু আমরা একটু পরে হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাসের যখন ডিটেলস আলোচনা করব তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের লাগবে। সেকেন্ডলি হচ্ছে দেখো আমাদের ব্যাকটেরিওফাজ হচ্ছে এমন একটা ভাইরাস যেই ভাইরাসটা কি করে ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে, বিশেষ করে হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়াকে সে মেরে ফেলতে পারে। এবং তার আকার আকৃতি দেখতে, যেহেতু তার মাথার মতো একটা অংশ আছে এবং লেজের মতো একটা অংশ আছে, সো তার স্ট্রাকচারটা অনেকটা ব্যাঙ্গাচি প্রকৃতি। তার স্ট্রাকচারটা কিরকম, ব্যাঙ্গাচি প্রকৃতি, ব্যাঙ্গের ছানার মতো, ঠিক আছে, ব্যাঙ্গের বাচ্চার মতো। এরপর দেখো এইচআইভি ভাইরাস হচ্ছে একটু গোলাকৃতির ভাইরাস। এইচআইভি ভাইরাস হচ্ছে এরকম গোলাকৃতির একটা ভাইরাস। আচ্ছা, এরপর দেখো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ঠিক আছে। এই ভাইটার আক্রমণে কিন্তু প্রত্যেক শীতকালে হচ্ছে আমাদের সর্দি জ্বর হয়, ঠিক আছে। সো সর্দি জ্বর হইলে কাকে গালি দিতে হবে বুঝতে পারতেছেন, এই হচ্ছে সেই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ওকে, এরপর যে ভাইরাসটা আমাদের জীবন তছনছ করে দিয়ে গেল, করোনা ভাইরাস। এই যে দেখো করোনা ভাইরাস, করোনা মানেই হচ্ছে মুকুটের মতো ভাইরাস, ঠিক আছে। এই কথাগুলো কিন্তু ফার্স্ট ক্লাসেও তোমাদেরকে বলছিলাম, কিন্তু আজকের ক্লাসে আবারও রিপিট করার কারণ একটাই, যেন তোমরা ইজিলি রিলেট করতে পারো। একটু পরে আমি এদের হচ্ছে প্রত্যেকটা কিভাবে মনে রাখবা, কোনটা কি আকৃতির, ঠিক আছে। পরীক্ষার হলে তো আর এগুলা হচ্ছে মাথার মাঝে মানে রেকর্ড করে রাখতে পারলে তো ভালো, কিন্তু অনেক ক্ষেত্রে মনে থাকবে না। সো কিভাবে মনে রাখবা সেই জিনিসটা ভাইয়া একটু পরে হচ্ছে দেখাচ্ছি। আপাতত দেখে তুমি বোঝার চেষ্টা করো করোনা ভাইরাস এই জিনিসটা কিসের আকৃতি। এটা কিন্তু হচ্ছে তোমার মুকুটের আকৃতি, ঠিক আছে, মুকুটের আকৃতি। একটা রাজার মাথাতে মুকুট থাকলে সেই মুকুটের বাইরে দেখো কিরকম যে স্ট্রাকচার গুলো থাকে, এখানেও কিন্তু সেরকম একটা মুকুটের মতো স্ট্রাকচার আছে। ওকে, এগুলাই হচ্ছে আমাদের বিভিন্ন প্রকৃতির ভাইরাস। আশা করি হচ্ছে বুঝতে পারছো। তাহলে চলো আমরা হচ্ছে এখন আমাদের মেইন বইয়ে ফেরত যাই, ফেরত গিয়ে বিভিন্ন প্রকৃতির যে ভাইরাস আছে সেই ভাইরাসগুলোকে একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে। সো দেখো আমরা যদি, হ্যাঁ, এখন যদি দেখার চেষ্টা করি যে বিভিন্ন প্রকৃতির ভাইরাস, ঠিক আছে, ভাইরাস আসলে কত রকমের সেটাকে আমরা বিভিন্ন জিনিসের ভিত্তিতে হচ্ছে শ্রেণীবিন্যস্ত করতে পারি। এক নম্বর যেটা কথা সেটা হচ্ছে তাদের আকার আকৃতি আমরা দেখতেই পারলাম একটু আগে, বিভিন্ন আকার আকৃতি কিন্তু ভাইরাস আছে। দুই নম্বর কথা হচ্ছে এটার বাইরে কি কোনো ধরনের বহিরাবরণ বা হচ্ছে এনভেলপ, ঠিক আছে, বহিস্থ আবরণ যেটাকে আমরা বলছিলাম, এখানে কিন্তু ঠিকই বহিস্থ আবরণ লেখছে, কিন্তু উপরে লেখছে হচ্ছে এনভেলপ, ঠিক আছে। বাংলা ইংলিশ সবকিছু নিজেরাই হচ্ছে মিলিয়ে ফেলে আমাদের থেকে এক্সপেক্ট করে আমরা শুধুমাত্র বিশুদ্ধ বাংলা ভাষায় কথা বলবো। আচ্ছা দেখো এটা হচ্ছে বহিরাবরণ, ঠিক আছে, বহিরাবরণ আছে কি নাই, সেই এক্সটার্নাল সারফেসটা আছে কি নাই, এটার উপর ডিপেন্ড করে হচ্ছে ভাইরাসকে আমরা আরো কিছু ভাগে হচ্ছে ভাগ করতে পারি। এরপর হচ্ছে জিনোমিক গঠন মানে কি, তার কি নিউক্লিক অ্যাসিড হিসেবে কি ডিএনএ আছে নাকি আরএনএ আছে, কি আছে, সেটার ভিত্তিতে আমরা কিন্তু ভাইরাসকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। এবং তাদের জিনোমটা সে কিভাবে রেপ্লিকেট করে, কিভাবে হচ্ছে সে মানে তার সংখ্যা বৃদ্ধিটা করে, বা হচ্ছে ডিএনএ কিংবা আরএনএ এই জিনিস থেকে প্রোটিন কিভাবে তৈরি করে, সেই যে প্রসেস, সেই প্রসেসের ভিত্তিতে তাদেরকে আমরা কিন্তু আলাদা করতে পারি, ঠিক আছে। সো এগুলাই হচ্ছে মোটামুটি ভাবে ভাইরাসের শ্রেণীবিন্যাসের ভিত্তি। প্রথমে আমরা দেখার চেষ্টা করি আকৃতি অনুযায়ী ভাইরাসটা আসলে দেখতে কিরকম, সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা কিন্তু বিভিন্ন প্রকৃতির ভাইরাস তোমার হচ্ছে পাই, ঠিক আছে। এবং এগুলা থেকেই সাধারণত আমাদের মেডিকেলে প্রশ্ন আসে। দেখো এক নম্বর যেটা সেটা হচ্ছে দণ্ডাকার বা রড শেপড ভাইরাস। সো রড শেপ ভাইরাস কিংবা দণ্ডাকার ভাইরাস একটা কিন্তু আমরা অ্যানিমেশনেই দেখলাম, সেটা কি ছিল, সেটা ছিল টোবাকো মোজাইক ভাইরাস, প্রথম আবিষ্কৃত হওয়া ভাইরাস, ঠিক আছে। পৃথিবীতে মানুষ কোন ভাইরাস সর্বপ্রথম আবিষ্কার করেন, সেটা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। এরপর দেখো আরেকটা মোজাইক ভাইরাস আছে, সেটার নাম কি, সেটার নাম হচ্ছে
আলফা আলফা মোজাইক ভাইরাস, আলফা আলফা মোজাইক ভাইরাস। এবং লাস্ট যেটা সেটা হচ্ছে মাউস ভাইরাস। মাউস ভাইরাস হচ্ছে এমন একটা ভাইরাস যেটা কিনা সাধারণত বাচ্চাদের হয়, এবং বাচ্চাদের যখন হয় তখন তাদের এই জায়গাতে যে লালা গ্রন্থিটা আছে যেটাকে বলা হয় প্যারোটিড গ্রন্থি, সেই প্যারোটিড গ্রন্থি হচ্ছে ফুলে যায়, প্যারোটিড গ্রন্থি ইনফ্লামেশন হয়, ঠিক আছে, ফুলে গেলে সেই জিনিসটাকে বলা হয় মাম্পস, ঠিক আছে, সেই রোগটাকে বলা হয় মাম্পস। সো মাম্পস ভাইরাস হচ্ছে আরেকটা ভাইরাস যেটা কিনা এরকম দণ্ডাকৃতি। সো দণ্ডাকৃতির কিংবা রড শেপ যে ভাইরাসগুলো আছে সেগুলোর নাম আমরা কিভাবে মনে রাখতে পারি, ঠিক আছে, সেই শর্টকাটটা তোমাদেরকে ভাইয়া দেখাই দিচ্ছে, এগুলোতে একটু পরে আসতেছি, সেই শর্টকাটটাকে ভাইয়া হচ্ছে তোমাদেরকে দেখাই দিচ্ছে। ওকে, আমরা এই ছন্দটা মনে রাখতে পারি, ঠিক আছে, এটিএম, এটিএম ছন্দটা মনে রাখতে পারি। সো এটিএম দিয়ে আমরা দণ্ডাকার যত বা রড শেপ যত ভাইরাস আছে সবগুলো ভাইরাসের নাম কিন্তু মনে রাখতে পারি। এক নম্বর কি, এ থেকে মনে রাখবো আলফা আলফা মোজাইক ভাইরাস, টি থেকে মনে রাখবো টোবাকো মোজাইক ভাইরাস, এবং এম থেকে মনে রাখবো মাউস ভাইরাস। এম থেকে কি মনে রাখবো, মাউস ভাইরাস মনে রাখবো। সো দণ্ডাকার যতগুলো ভাইরাস আছে, 3টা ভাইরাসের কথা বইতে আছে, আমরা কি মনে রাখবো, এটিএম, ঠিক আছে, দণ্ডাকার ভাইরাস মানে হচ্ছে এটিএম। এটিএম মানে কি, এটিএম শামসুজ্জামান না, এটিএম মানে হচ্ছে আসলে, বা এটিএম বুথ না, এটিএম মানে হচ্ছে আসলে আলফা আলফা মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস এবং মাউস ভাইরাস, ঠিক আছে, এটা মনে রাখা কিন্তু একদমই সহজ। এগুলাই কিন্তু অ্যাডমিশনে পড়ানো হবে, ঠিক আছে, হাজার হাজার টাকা দিয়ে যখন হচ্ছে ভর্তি হবেন আপনারা বিভিন্ন মেডিকেলের অ্যাডমিশন কোর্সে, তখন কিন্তু এগুলাই আপনাদেরকে পড়ানো হবে, ঠিক আছে। সো আমি এগুলা অ্যাডমিশনের বদলে একাডেমিকই হচ্ছে পড়াই দিচ্ছি, যাতে একাডেমিক থেকে তোমাদের বেসিকটা অনেক স্ট্রং থাকে, ঠিক আছে, যাতে অ্যাডমিশনে গিয়ে এগুলো একদম যে এগুলো তো কবে পরে আসছে, এগুলো তো একদম সহজ। গোলাকার ভাইরাস, গোলাকার ভাইরাস এগুলা কি স্ফেরিক্যাল আকৃতির কিংবা তোমার হচ্ছে গোল আকৃতির, ঠিক আছে। সো গোল আকৃতির ভাইরাসগুলা আসলে তোমাদের বইতে হচ্ছে 4টার উদাহরণ দেওয়া আছে, দেখো তোমাদের বইতে মোটামুটি ভাবে 4টার মতো ভাইরাসের নাম উল্লেখ করা আছে। পোলিও ভাইরাস, ঠিক আছে, টিআইবি, টিপোলা ইরিডেসেন্ট ভাইরাস, এরপর হচ্ছে এইচআইভি এবং হচ্ছে ডেঙ্গু ভাইরাস। এগুলোর নাম মনে রাখার জন্য, ঠিক আছে, গোলাকার, গোলাকারের সাথে কি আছে, গোলাকারের সাথে মিল আছে হচ্ছে ডটের, গোলাকার, গোল, ঠিক আছে, গোল, ডটও কিন্তু গোল, একটা ডট যদি তুমি আঁকো, ডটও কিন্তু গোল। সো সেখান থেকে মনে রাখতে পারো, মানে ফুল ঘটনাটা হচ্ছে মাথায় মনে রাখবা, গোলাকার, গোল, গোল মানে হচ্ছে ডট, ঠিক আছে, ডট, তাহলে ডটের সাথে কি মিল আছে, এই ছন্দটার মিল আছে। তামিম প্লেয়ার হিসেবে হচ্ছে ডট বাবা, এটা তো মনে রাখা একদম সহজ, ঠিক না। আচ্ছা, তামিম ইকবাল কিন্তু আমারও অনেক ফেভারিট প্লেয়ার, ঠিক আছে, তার কিন্তু অনেক বড় একটা ভক্ত আমি। সো এরপরে হচ্ছে আমরা তামিমের নাম দিয়ে হচ্ছে মনে রাখি এই জিনিসটা, বা এই ছন্দটা দিয়েই মনে রাখি, তাহলে দেখবো আমাদের জন্য মনে রাখাটা ইজি হচ্ছে, ঠিক আছে। ক্রিকেট হচ্ছে আমাদের একটা ইমোশনের জায়গা, ঠিক আছে। সো ইমোশনের সাথে রিলেটেড যে কোনো কিছুই হচ্ছে আমাদের কিন্তু ব্রেইন ইজিলি মনে রাখতে পারে। সো আমরা কি মনে রাখবো, গোলাকার, গোল, গোল হচ্ছে ডটের মতো, ঠিক আছে, ডটও কিন্তু গোল, ডটও কিন্তু গোল। সো সেখান থেকে আমরা এই ছন্দটার কথা মনে রাখবো, তামিম প্লেয়ার হিসেবে ডট বাবা, তামিম প্লেয়ার হিসেবে কিরকম, ডট বাবা, সেটা অনেক ডট বল খেলে। সো তামিম, তামিম থেকে মনে রাখবো টিআইবি, টিআইবি, টিআইবি এর ফুল ফুল ফর্মটা হচ্ছে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, টিআইবি এর ফুল ফর্মটা এখানে দাও, দেখো এখানে আছে, ঠিক আছে। টিআইবি এর ফুল ফর্ম কি, টিপোলা ইরিডিসেন্ট ভাইরাস, টিপোলা ইরিডিসেন্ট ভাইরাস, টিপোলা ইরিডিসেন্ট ভাইরাস। এই ফুল ফর্ম গুলো হচ্ছে মানে একটু বিদঘটে টাইপের, আমি হইলে আরো সহজ সহজ নাম রাখতাম, ঠিক আছে, রহিম করিম রেখে দিতাম, তোমরা ইজিলি মনে রাখতে পারতা, বাট বিজ্ঞানীরা তো তোমার হচ্ছে রসকস যুক্ত মানুষ না। সো তারা নাম রাখছেন কি, টিপোলা ইরিডিসেন্ট ভাইরাস, ঠিক আছে। সো এই নাম মনে রাখতে হবে, কিছু করার নাই, ঠিক আছে। টিপোলা ইরিডিসেন্ট ভাইরাস, এটা হচ্ছে টিআইবি এর পূর্ণরূপ। সো টিআইবি এর পূর্ণরূপ কোনটা সেটা ভালো করে মনে রাখবা, ঠিক আছে। এরকমটা আসতে পারে যে টিআইবি বলতে আসলে কোন ভাইরাসকে বোঝানো হয়। সো টিপোলা ইরিডিসেন্ট ভাইরাস। তামিম থেকে মনে রাখবো টিআইবি এর কথা, প্লেয়ার থেকে মনে রাখবো পোলিওর কথা, প্লেয়ার থেকে মনে রাখবো পোলিওর কথা, হিসাবের থেকে মনে রাখবো এইচআইভির কথা, হিসাবের থেকে মনে রাখবো এইচআইভির কথা। দেখো প্রত্যেকটা শব্দ আমি এমন ভাবেই হচ্ছে চুজ করছি যেন ওই জিনিসের সাথে আসলেই ওই ভাইরাসটার নাম কিন্তু রিলেটেড থাকে। এবং ডট বাবা এটার সাথে মিল আছে ডেঙ্গুর, ডট বাবা থেকে মনে রাখবা ডেঙ্গুর, তামিম প্লেয়ার হিসেবে ডট বাবা, তাহলে টিআইবি, পোলিও, এইচআইভি, ডেঙ্গু, এগুলা থেকে মনে রাখবা গোলাকার ভাইরাসের কথা, গোলাকার ভাইরাসের কথা। এগুলাই কিন্তু অ্যাডমিশন টেস্টে ঘুরে ফিরে আসবে, আমি বারবার বলতেছি। আচ্ছা, এরপর দেখো, এটা প্রায় সময় আসে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু ইন্টারেস্টিং তো এই জন্য স্যার অনেক ক্ষেত্রে দিয়ে দেন। আমরা মনে রাখবো যে পাউরুটির মতো, ঠিক আছে, পাউরুটি খাইছো না, সো পাউরুটির মতো, ঠিক আছে, বা ঘনক্ষেত্র আকৃতির, ঠিক আছে, কিউবয়েডাল, এরকম আকৃতির কোন ভাইরাস আছে, সেটা হচ্ছে ভ্যাকসিনিয়া হারপিস, ভ্যাকসিনিয়া হারপিস, ঠিক আছে। ভ্যাকসিনিয়ার নাম ভালো করে মনে রাখবা, অপশনে সাধারণত ভ্যাকসিনিয়া থাকে। সো আমরা মনে রাখবো যে পাউরুটির মতো আকৃতি কোন ভাইরাসের, আনসার হচ্ছে ভ্যাকসিনিয়া, ঠিক আছে, অথবা হারপিস, ভ্যাকসিনিয়া অথবা হারপিসের। সবকিছু ছন্দ দিয়ে মনে রাখতে যাবা না, এটা আমি তোমাদের প্রতি অনুরোধ, ঠিক আছে। সবকিছু ছন্দ দিয়ে মনে রাখতে গেলে ও ছন্দটাকে মনে রাখতে গেলেও দেখবে যে অন্য অন্য অনেক ছন্দের দরকার হচ্ছে,
সো এটা দরকার নাই, আমরা কিছু কিছু জিনিস যেটা কিনা ম্যানুয়ালি ইজিলি কয়েকবার পড়লেই আমাদের মাথায় সেট হয়ে যাবে, সেই জিনিসটা কিন্তু এমনিতেই মনে রাখতে পারি। ঘনক্ষেত্র আকৃতির বা কিউবয়েডাল অথবা পাউরুটির মতো কোন ভাইরাস? আনসার হচ্ছে হারপিস এবং ভ্যাকসিনিয়া। ঠিক আছে, হারপিস এবং ভ্যাকসিনিয়া। এই যে দেখো, ঘনক্ষেত্র আকৃতির বা কিউবয়েডাল ভাইরাস হচ্ছে হারপিস এবং ভ্যাকসিনিয়া ভাইরাস, এটা ভালো করে মনে রাখবা। ঠিক আছে, এবং ব্যাঙ্গাচি আকৃতির ভাইরাস বা টেডপোল শেপের। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলে দিই, এটা অ্যাডমিশন টেস্টে এই ফাইজলামিটা সাধারণত ঢাকা ইউনিভার্সিটিতে করা হয়। আমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমাদের পক্ষে কিন্তু এই ইংলিশ টার্মগুলো মনে রাখা একটু কঠিন, এবং অনেক ক্ষেত্রে কিন্তু আমরা ইংলিশ টার্মের উপর গুরুত্ব দিই না। যেই সুযোগটাই নেই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ইউনিটে যে স্যাররা হচ্ছে প্রশ্ন সেট করেন তারা। ঠিক আছে, তারা কিন্তু প্রশ্ন করবে বাংলাতে, অপশনগুলো দিয়ে দিবে ইংলিশে। ফলে তুমি যদি ইংলিশটা না জানো, তখন যদি তুমি আনসারটা জানা থাকা সত্ত্বেও হচ্ছে দেখাতে পারবে না। ঠিক আছে, সো এই জন্য আমি বলবো যে এইগুলার ইংলিশ টার্মগুলো অবশ্যই শিখে যাবা। দণ্ডাকারের ইংলিশ হচ্ছে রড শেপড। ঠিক আছে, গোলাকারের ইংলিশ হচ্ছে স্ফেরিক্যাল, ঘনক্ষেত্র বা বহুজাকার কিউবিক্যাল বা হচ্ছে পলিগনাল। এরপর হচ্ছে ব্যাঙ্গাচি হচ্ছে টেপপোল। তারপর হচ্ছে সিলিন্ড্রিক্যাল, সিলিন্ড্রিক্যাল তো বুঝতে পারতেছো সিলিন্ড্রিক্যালই হবে। সূত্র আকৃতির হচ্ছে থ্রেড শেপড, এটা ভালো করে মনে রাখবা। ঠিক আছে, আচ্ছা ব্যাঙ্গাচি আকৃতির একটু আগে আমরা কিন্তু দেখলাম যে ব্যাঙ্গাচি আকৃতির কোনটা? ব্যাঙ্গাচি আকৃতির হচ্ছে T2 ব্যাকটেরিওফাজ, T4 ব্যাকটেরিওফাজ, T6 ব্যাকটেরিওফাজ। ঠিক আছে, ব্যাকটেরিওফাজ যেগুলো আছে সেগুলোর আকৃতি সাধারণত ব্যাঙ্গাচি কিংবা টেপপোল আকৃতির হয়। আচ্ছা এরপর দেখো হচ্ছে সিলিন্ডার আকৃতির। সিলিন্ডার তো চিনো, ঠিক আছে, সিলিন্ডার জিনিসটা কিরকম হয়? এরকম হয় না? সিলিন্ডার কিন্তু এরকম হয়। ঠিক আছে, এরকম হয়। সো এরকম সিলিন্ডার আকৃতির বা সুতো আকৃতির ভাইরাসের উদাহরণ হচ্ছে ইবোলা ভাইরাস। ঠিক আছে, ইবোলা ভাইরাস কিন্তু পশ্চিম আফ্রিকাতে বড়সড় একটা মহামারী আকারে হচ্ছে দেখা দিছিল। সো আমরা মনে রাখবো ইবোলা ভাইরাসের আকার হচ্ছে এরকম, ইবোলা ভাইরাসের আকার হচ্ছে এরকম। সো এটা হচ্ছে কিসের স্ট্রাকচার? এটা হচ্ছে ইবোলা ভাইরাসের স্ট্রাকচার। ইবোলা ভাইরাস হচ্ছে কিরকম? সিলিন্ডার আকৃতি, দেখো সিলিন্ডারের মতো আকৃতি। সো ইবোলা ভাইরাস থেকে খুবই ইম্পর্টেন্ট যেটা কথা সেটা হচ্ছে ইবোলা ভাইরাস, এক নম্বর কথা হচ্ছে সিলিন্ডার আকৃতির, দুই নম্বর কথা হচ্ছে ইবোলা ভাইরাসের আক্রমণে আমাদের রক্তের কোষ ফেটে যায়। ইবোলা ভাইরাসের আক্রমণে আমাদের রক্তের কোষ ফেটে যায়। ইবোলা ভাইরাসের আক্রমণে আমাদের রক্তের কোষ ফেটে যায়, এটা কিন্তু তার সম্পর্কে খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য, এবং মাঝে মাঝে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে কিন্তু এটা এসে থাকে। কোন ভাইরাসের আক্রমণে আমাদের রক্তের কোষ ফেটে যায়? আনসার হচ্ছে ইবোলা ভাইরাস। আনসার হচ্ছে ইবোলা ভাইরাস, ভালো করে এটা মনে রাখবা। ঠিক আছে, আচ্ছা এটা গেল ইবোলা ভাইরাস। পাশাপাশি আর কি? পাশাপাশি হচ্ছে মটর। ঠিক আছে, বিন, বিন তো চিনো বা মটর তো চিনো, মটরশুঁটি আর কি। মটরের স্ট্রিক ভাইরাস, মটরের স্ট্রিক ভাইরাস। তো এটা মনে রাখতে আমরা এরকম ভাবে একটা ছন্দ ইউজ করতে পারি যে ইমরানের মোটরসাইকেল, ইমরানের মোটরসাইকেল। আমি বলবো ম্যানুয়ালি মনে রাখো, যদি মনে না থাকে তাহলে মনে রাখবা যে সিলিন্ডার, সিলিন্ডারের সাথে মোটরসাইকেলের যে পাইপ, ঠিক আছে, সেটা মিল আছে। সো সেখান থেকে মনে রাখতে পারি ইমরানের মোটরসাইকেল, ইমরানের মোটরসাইকেল। ই দিয়ে মনে রাখবা ইবোলা, আর মোটরসাইকেল দিয়ে মনে রাখবা মোটরের স্ট্রিক ভাইরাস, মোটরের স্ট্রিক ভাইরাস। এবং ডিম্বাকার ভাইরাস বা ওভাল শেপের ভাইরাসের উদাহরণ হচ্ছে আমরা মনে রাখবো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের স্ট্রাকচার হচ্ছে ডিম্বাকার, ভালো করে এখানে মনে রাখবা। ইনফ্লুয়েঞ্জা কিন্তু হচ্ছে দেখতে অনেকটা, আমরা একটু আগে দেখছিলাম গোলাকার, সো গোলাকার কিন্তু বলা যাবে না, তোমাদের বই অনুযায়ী বইতে যেটা আছে সেটাই কারেক্ট, এরকম ভাবে চিন্তা করতে হবে। সো বই অনুযায়ী আমরা কি মনে রাখবো যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এটা হচ্ছে ওভাল শেপ কিংবা ডিম্বাকার আকৃতির ভাইরাস, মানে ডিমের মতো শেপ। ঠিক আছে, ওভাল শেপড। মোটামুটি এগুলাই কিন্তু আমাদের আকৃতি অনুযায়ী ভাইরাসের বিভিন্ন যে শ্রেণীবিন্যাস সেই জিনিসটা। এবার আসো নিউক্লিক অ্যাসিড, তার নিউক্লিক অ্যাসিড হিসাবে কি ডিএনএ আছে নাকি আরএনএ আছে, সেটার উপর ভিত্তি করে ভাইরাস বুঝতে পারতেছো দুই রকমের হবে, একটা হচ্ছে ডিএনএ ভাইরাস আর একটা হচ্ছে আরএনএ ভাইরাস। আমরা দুই রকম ভাইরাস মনে রাখতে যাব না, জাস্ট হচ্ছে কি মনে রাখবো? জাস্ট মনে রাখবো ডিএনএ ভাইরাসগুলোর কথা। তাহলে ডিএনএ ভাইরাসের বাইরে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের আরএনএ ভাইরাস, এবং দুনিয়াতে আরএনএ ভাইরাসের সংখ্যাই হচ্ছে মোটামুটি দেখলাম আমি বেশি। ঠিক আছে, আমাদের পরিচিত যত ভাইরাস আছে সবগুলো বেসিক্যালি হচ্ছে আরএনএ ভাইরাস, সবগুলো বেসিক্যালি আরএনএ ভাইরাস। ঠিক আছে, এবং আরএনএ ভাইরাসের আরেকটা ক্ষমতা সম্পর্কে কিন্তু গত ক্লাসে পড়াইছি তোমাদেরকে, সেটা কি? ডিএনএ ভাইরাসের তুলনায় কিন্তু আরএনএ ভাইরাস খুব দ্রুত হচ্ছে মিউটেশন করতে পারে, তার আকৃতি কিন্তু খুব দ্রুত হচ্ছে চেঞ্জ করতে পারে। কারণ কি? ডিএনএ ভাইরাসের ক্ষেত্রে দুইটা সূত্রক থাকে, দুইটা সূত্রক থাকে। সো একটা জায়গায় যদি মিউটেশন হয়, চেঞ্জ হয়, তাহলে অপর সূত্রকটা তো ঠিক আছে, ফলে কিন্তু অনেক ক্ষেত্রে হচ্ছে ওই চেঞ্জটা আর আসতে পারে না বা স্থায়ী হইতে পারে না। কিন্তু আরএনএ ভাইরাসের কথা চিন্তা করো, আরএনএ ভাইরাসের কিন্তু মিউটেশন হওয়াটা খুবই সহজ। ঠিক আছে, তার একটা মাত্র সূত্রক, ঠিক আছে, এক সূত্র কারণে, এবং সেই এক সূত্র কারণে মাঝে বেস পেয়ারের যে সিকোয়েন্স AUG CC, তারপর হচ্ছে এ, সেই সিকোয়েন্সে চেঞ্জ হইলে কিন্তু তার কিন্তু মিউটেশন হয়ে গেছে। সো আরএনএ ভাইরাসের কিন্তু মিউটেশন করার
মানে ক্ষমতা বা চান্স হচ্ছে অনেক বেশি হাই, অনেক বেশি হাই। এটা কিন্তু গত ক্লাসে বুঝাই দিছিলাম তোমাদেরকে একদম মানে মেকানিজম সহ। আশা করি হচ্ছে এগুলো মনে আছে। আচ্ছা, আমরা এখন এখান থেকে আমাদের এমসিকিউর জন্য ভালো করে যে জিনিসটা মনে রাখবো, ডিএনএ ভাইরাস কোনগুলা, ঠিক আছে। ডিএনএ ভাইরাসের উদাহরণ হচ্ছে টি2 ভাইরাস, মানে টি2 ব্যাকটেরিওফাজ, ভ্যাকসিনিয়া, ভেরিওলা, টিআইভি, তারপর হচ্ছে এডিনো হার্পিস। এই ভাইরাসগুলো হচ্ছে আমাদের তোমার ডিএনএ ভাইরাস। সো ডিএনএ ভাইরাস মনে রাখার জন্য আমরা এই ছন্দটা কিন্তু তোমার মনে রাখতে পারি, ঠিক আছে। টিপুর ভাই টিটু ভেনিলা হতে ফ্রান্সে এলো। কি বললাম? টিপুর ভাই টিটু ভেনিলা হতে ফ্রান্সে এলো। এই ছন্দটা মনে রাখতে পারো, তাহলে সেখান থেকে কিন্তু ইজিলি হচ্ছে তুমি কি করতে পারবা, ইজিলি কিন্তু ডিএনএ ভাইরাসগুলোর নাম মনে রাখতে পারবা, ঠিক আছে। এই ছন্দগুলা মানে অনেক ক্ষেত্রে যে আমি আবিষ্কার করছি এরকম না, বিভিন্ন অ্যাডমিশন গাইডে হচ্ছে তুমি খুঁজে পাবা, ঠিক আছে। সো এই ছন্দগুলো খুবই বিখ্যাত আসলে, ঠিক আছে। আমাদের সময়ও আমরা কিন্তু এই ছন্দগুলো দিয়েই এই ভাইরাসগুলোর নাম মনে রাখতাম। নিচের কোনটি ডিএনএ ভাইরাসের উদাহরণ? নিচের কোনটি ডিএনএ ভাইরাস, বা নিচের কোনটি হচ্ছে কোন ভাইরাসে নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ থাকে, ঠিক আছে। এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের এমসিকিউতে আসে। সো টিপু দিয়ে মনে রাখবো আমরা টিআইভির কথা, ভাই দিয়ে মনে রাখবো ভেরিওলার কথা, টিটু দিয়ে মনে রাখবো টিটুর কথা, ঠিক আছে। ভ্যানিলা দিয়ে মনে রাখবো ভ্যাকসিনিয়ার কথা, হতে দিয়ে মনে রাখবো আমরা হারপিস এবং হেপাটাইটিস বি ভাইরাসের কথা। হেপাটাইটিসের কিন্তু অনেকগুলো হচ্ছে তোমার বিভিন্ন ধরনের জাত আছে, ঠিক আছে। হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, ডি, ই, ঠিক আছে। তো আমরা মনে রাখবো এর ভিতরে হেপাটাইটিস বি যে ভাইরাসটা আছে, ঠিক আছে। হেপাটাইটিস বি ভাইরাসটা হচ্ছে আমাদের ডিএনএ ভাইরাস। হেপাটাইটিস বি ভাইরাসটা হচ্ছে ডিএনএ ভাইরাস। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো করে মনে রাখবা, ঠিক আছে। ফ্রান্সে থেকে মনে রাখবো ফুলকপির যে মোজাইক ভাইরাস আছে, ফুলকপির যে মোজাইক ভাইরাস আছে সেটা হচ্ছে ডিএনএ ভাইরাস, এবং এটা কিন্তু উদ্ভিদ ভাইরাসের মাঝে একটা ব্যতিক্রম। আমরা মনে রাখবো উদ্ভিদ যত ভাইরাস আছে বেশিরভাগ ভাইরাস হচ্ছে আরএনএ ভাইরাস, তবে একটা ব্যতিক্রম হচ্ছে ফুলকপির মোজাইক ভাইরাস। কারণ যদিও সে হচ্ছে ফুলকপি কিংবা একটা গাছকে আক্রমণ করে, একটা উদ্ভিদকে আক্রমণ করে, কিন্তু স্টিল সে হচ্ছে ডিএনএ ভাইরাস। সো নিচের কোনটি উদ্ভিদ ভাইরাস হওয়া সত্ত্বেও ডিএনএ দ্বারা গঠিত বা ডিএনএ ভাইরাস? সো সেই ক্ষেত্রে আনসার কি হবে? আনসার হবে ফুলকপির মোজাইক ভাইরাস, ঠিক আছে। ফুলকপির মোজাইক ভাইরাস হচ্ছে উদ্ভিদ ভাইরাস হওয়া সত্ত্বেও এটা কিন্তু একটা ডিএনএ ভাইরাস। অন্যান্য সচরাচর যত আমরা উদ্ভিদ ভাইরাস দেখি, বেশিরভাগ উদ্ভিদ ভাইরাসই হচ্ছে আসলে আরএনএ ভাইরাস, ঠিক আছে। আমরা টোবাকো মোজাইক ভাইরাসে দেখলাম, সো টোবাকো মোজাইক ভাইরাস সেটা তামাক পাতাতে আক্রমণ করে, সেটা কিন্তু একটা আরএনএ ভাইরাস। অন্যদিকে ফুলকপির মোজাইক ভাইরাস হচ্ছে উদ্ভিদ ভাইরাস হওয়া সত্ত্বেও ডিএনএ ভাইরাস, ঠিক আছে। এগুলা এরকম ভাবে বারবার প্র্যাকটিস করতে করতে হচ্ছে তোমার মাথায় একদম ঢুকাই ফেলতে হবে। এলো দিয়ে মনে রাখবো এডিনো হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের কথা, এডিনো হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের কথা, ঠিক আছে। সো এগুলাই হচ্ছে আমাদের ডিএনএ ভাইরাসের লিস্ট। এগুলার বাইরে যত ভাইরাস আছে আমাদের বই অনুযায়ী, এগুলার বাইরে যত ভাইরাস আছে সেগুলো হচ্ছে আরএনএ ভাইরাস, সেগুলো হচ্ছে আরএনএ ভাইরাস, ঠিক আছে। সো এগুলা থেকে সাধারণত আমাদের এমসিকিউতে প্রশ্ন আসবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। আর আরএনএ ভাইরাসের উদাহরণ আমাদের সচরাচর যত ভাইরাস আমরা দেখি, ঠিক আছে, আমাদের পরিচিত যত ভাইরাস আছে বেশিরভাগ ভাইরাসই হচ্ছে আসলে আরএনএ ভাইরাস। যেমন টোবাকো মোজাইক ভাইরাস, এইচআইভি ভাইরাস, ডেঙ্গু ভাইরাস, পোলিও ভাইরাস, মামস, রেবিস, তারপর নোভেল করোনা ভাইরাস, ঠিক আছে। এগুলো সবাই কিন্তু আসলে আরএনএ ভাইরাস, সবাই কিন্তু আরএনএ ভাইরাস। সো নিচের কোনটি একটি ডিএনএ ভাইরাস অথবা নিচের কোনটি একটি আরএনএ ভাইরাস, ঠিক আছে। এগুলো যদি প্রশ্নে আসে আমরা শুধুমাত্র ডিএনএ গুলোর নাম মনে রাখলাম, ঠিক আছে, ওই ছন্দটা দিয়ে। সো এগুলোর বাইরে যারা থাকবে তারা সবাই হচ্ছে অটোমেটিক্যালি আরএনএ ভাইরাস, ঠিক আছে। এই হচ্ছে শর্টকাট, এই হচ্ছে শর্টকাট। এখন এই জায়গা থেকে আরেকটা হট জোন আছে, আরেকটা হট জোন আছে, যে হট জোন থেকে মানে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। সেটা কি? আমরা সচরাচর কিন্তু জানি যে ডিএনএ, ডিএনএ জিনিসটা হচ্ছে দ্বিসূত্রক। ডিএনএ হচ্ছে কিরকম? দ্বিসূত্রক, মানে তার দুইটা সূত্রক বা দুইটা হচ্ছে স্ট্র্যান্ড থাকে, দুইটা সূত্র কিংবা দুইটা হচ্ছে স্ট্র্যান্ড থাকে। কিন্তু সৃষ্টিকর্তা আসলে কি যে সৃষ্টি করছেন, মানে কি কি অদ্ভুত অদ্ভুত জিনিস দিয়ে সৃষ্টি করছেন, একমাত্র তিনিই জানেন কি কারণে সৃষ্টি করছেন। তো একটু খেয়াল করে দেখো যে পার্বোভিরিডি, পার্বোভিরিডি একটা গোত্র আছে, ভাইরাসের গোত্র, ঠিক আছে। সো পার্বোভিরিডি গোত্রের যেই সাই এক্স 174, সাই এক্স 174 ভালো করে মনে রাখবা, সাই এক্স 174 এবং M13 কোলিফাজ, M13 কোলিফাজ, এই যে দুইটা ভাইরাস আছে, সেই দুইটা ভাইরাস এক সূত্রক ডিএনএ দ্বারা গঠিত, ঠিক আছে। ডিএনএ সাধারণত দ্বিসূত্রক হয়, কিন্তু তাদের ক্ষেত্রে দেখা গেছে যে এক সূত্রক ডিএনএ দ্বারা গঠিত। এখন তোমার মনে প্রশ্ন হইতে পারে যে ভাই, এক সূত্রক ডিএনএ দেখলে বা এক সূত্রক একটা জিনিস দেখলে বিজ্ঞানী এটা তো চিন্তা করার কথা যে এটা যেহেতু এক সূত্রক তার মানে এটা একটা আরএনএ, কিন্তু বিজ্ঞানীরা কিভাবে বুঝলেন যে এটা হচ্ছে ডিএনএ? ডিএনএর ভিতরে সচরাচর কিন্তু আমাদের নাইট্রোজেনাস বেস হিসেবে কি থাকে? এডিনিন, গুয়ানিন, তারপর সাইটোসিন, থায়ামিন, ঠিক আছে, এগুলো থাকে না। অন্যদিকে আরএনএর ভিতরে কি থাকে? আরএনএর ভিতরে থাকে হচ্ছে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। আরএনএর ভিতরে কিন্তু পাওয়া যায় ইউরাসিল। সো এই যে ভাইরাসগুলো আবিষ্কার হয়েছে, ঠিক আছে, সাই এক্স 174 এবং M13 কোলিফাজ,
তাদের ক্ষেত্রে দেখা গেছে যে তাদের যেই তোমার এক সূত্রক যে নিউক্লিক অ্যাসিড, সেই নিউক্লিক অ্যাসিডের ভিতরে থায়ামিন পাওয়া গেছে, সেই নিউক্লিক অ্যাসিডের ভিতরে থায়ামিন পাওয়া গেছে। আর থায়ামিন জিনিসটা কোথায় পাওয়া যায়? থায়ামিন পাওয়া যায় কিন্তু ডিএনএ তে। বিজ্ঞানীরা বুঝে গেছেন যে এই যে তোমার হচ্ছে নিউক্লিক অ্যাসিডটা, সেটা আসলে এক সূত্রক ডিএনএ, এটা হচ্ছে এক সূত্রক ডিএনএ। সো নিচের কোনটিতে এক সূত্রক ডিএনএ থাকে, ঠিক আছে, নিচের কোনটিতে এক সূত্রক ডিএনএ থাকে, অথবা এক সূত্রক ডিএনএ এটাকেই কিছু কিছু ভার্সিটিতে এরকম ভাবে লেখা হয়, নিচের কোনটিতে, ঠিক আছে, ভালো করে এটা খাতার মাঝে নোট করে ফেলো, নিচের কোনটিতে, ঠিক আছে, নিচের কোনটিতে এস এস ডিএনএ থাকে, এস এস ডিএনএ থাকে। এস এস ডিএনএ মানে কি? এই যে দেখো, পূর্ণরূপটা না জানার কারণে কিন্তু তুমি আটকে যাবা। একসূত্রক ডিএনএ এটাকে সংক্ষেপে যে সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ, সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ, বা আরো সংক্ষেপে বললে এসএস ডিএনএ বলা হয়। আরো সংক্ষেপে বললে কি বলা হয়? এসএস ডিএনএ বলা হয়। সেই জিনিসটা না জানার কারণে কিন্তু তুমি আটকে যাবে, ঠিক আছে। সো ভালো করে মনে রাখবা যে একসূত্রক ডিএনএ এটারই অপর নাম হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ, এবং সেটা শর্ট ফর্ম হচ্ছে এসএস ডিএনএ। নিচের কোনটিতে এসএস ডিএনএ থাকে? আনসার হচ্ছে সাই X174 এবং M13 কোলিফাজ, M13 কোলিফাজ। মানে ব্যতিক্রম ধর্মী হচ্ছে একটা জিনিস আছে এর ভিতরে, ব্যতিক্রম মানেই হচ্ছে আমাদের বায়োলজিতে এমসিকিউতে আসার মতো, ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবা। কেমিস্ট্রি এবং বায়োলজিতে ব্যতিক্রম মানেই হচ্ছে এমসিকিউতে আসার মতো। এটা হচ্ছে একটা শর্টকাট টেকনিক, ঠিক আছে, একটা শর্টকাট বলে দিলাম তোমাদেরকে। আচ্ছা, আরএনএ এর ক্ষেত্রেও কি এরকম ব্যতিক্রম আছে? হ্যাঁ, অবশ্যই, ঠিক আছে। সৃষ্টিকর্তার সৃষ্টিতে বৈচিত্র্য থাকবে না এমন কোনো কথা নাই, ঠিক আছে। দেখো, আরএনএ সাধারণত কি জানি আমরা? আরএনএ হচ্ছে একসূত্রক হয়, আরএনএ সাধারণত একসূত্রক হয়, ঠিক আছে। কিন্তু এদের ক্ষেত্রে কি দেখা গেছে? এদের ক্ষেত্রে দেখা গেছে যে যে আরএনএ পাওয়া যায় সেই আরএনএ হয় দ্বিসূত্র, ঠিক আছে। যেমন রিওভিরিডি গোত্রের যে রিও ভাইরাস যেটা আছে, এবং ধানের বামন রোগের যে ভাইরাস আছে, সেই ভাইরাসের আরএনএ হচ্ছে দ্বিসূত্রক, সেই ভাইরাসের আরএনএ হচ্ছে দ্বিসূত্রক। সুতরাং রিও ভাইরাস এবং ধানের বামন রোগের ভাইরাস, এগুলাতে আরএনএ হচ্ছে দ্বিসূত্রক। এটা ভালো করে মনে রাখতে হবে আমাদের। সো এই ক্ষেত্রে কি আসতে পারে? শর্ট ফর্মটা কি হইতে পারে? দেখো, ডিএস আরএনএ থাকে। নিচের কোনটিতে ডিএস আরএনএ থাকে? নিচের কোনটিতে ডিএস আরএনএ থাকে? সো যারা হচ্ছে এই ক্লাস দেখে নাই, তারা ডিএস আরএনএ দেখে কি মনে রাখবে? ডিসকো আরএনএ। তারা মনে করবে ডিসকো আরএনএ কোনটাতে থাকে আবার, ঠিক আছে। কিন্তু ডিএস আরএনএ মানে ডিসকো আরএনএ না, ডিএস আরএনএ হচ্ছে আসলে ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ, ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ বা দ্বিসূত্রক আরএনএ। নিচের কোনটিতে দ্বিসূত্রক আরএনএ থাকে? আনসার হচ্ছে রিও ভাইরাস, আনসার হচ্ছে রিও ভাইরাস, ঠিক আছে। এবং ধানের বামন রোগের ভাইরাস, ধানের বামন রোগের ভাইরাস, বামন রোগের ভাইরাস, ঠিক আছে। এই দুটো উদাহরণ ভালো করে মনে রাখবা, ভালো করে মনে রাখবা। এখান থেকে এমসিকিউ আসার চান্স মানে তোমার হচ্ছে এইচএসসি তে কম, বাট এডমিশন টেস্টে অনেক বেশি। এডমিশন টেস্টে সাধারণত ব্যতিক্রমগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। এরপরে দেখো যে একটা ভাইরাসের বাইরে বহিস্থ আবরণ বা এনভেলাপ, এই জিনিসটা আছে কি নাই, এটার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু ভাইরাসকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এমন ভাইরাস যে ভাইরাসের বাইরে কোনো ধরনের বহিস্থ আবরণ টাবরণ নাই, ঠিক আছে, তাদেরকে বলা হয় অনেক ক্ষেত্রে নেকেড ভাইরাস। নেকেড ভাইরাসের উদাহরণ কি? টিএমভি বা টোবাকো মোজাইক ভাইরাস এবং টি2 ব্যাকটেরিওফাজ। এদের বাইরে কোনো ধরনের আবরণ টাবরণ কিন্তু থাকে না। অন দ্য আদার হ্যান্ড, বহিস্থ আবরণীযুক্ত ভাইরাস, মানে কিছু কিছু ভাইরাস আছে যে ভাইরাসের বাইরে একটা ঘুমটা থাকে বা একটা পর্দা থাকে, একটা আবরণ থাকে, কিংবা এনভেলাপ থাকে। সো তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় হচ্ছে তোমার, যদি সেই এনভেলাপটা লিপিড দ্বারা গঠিত হয় তাহলে লিপো ভাইরাস বলা হয়। যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হারপিস ভাইরাস, এইচএমভি ভাইরাস বা হচ্ছে করোনা ভাইরাস, ঠিক আছে, এগুলোর বাইরে কিন্তু একটা আবরণ থাকে। সো এগুলো হচ্ছে বহিস্থ আবরণীযুক্ত ভাইরাসের উদাহরণ। এরপর আসো যে সে কাকে আক্রমণ করে, এটার উপর ডিপেন্ড করেও কিন্তু ভাইরাসকে আসলে অনেকগুলা ভাগে ভাগ করা যায়। যেমন এক নম্বর কথা হচ্ছে, যে সকল ভাইরাস উদ্ভিদ দেহকে আক্রমণ করে তাদেরকে বলা হয় উদ্ভিদ ভাইরাস। যেমন উদাহরণ হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস বা বিন ইয়েলো ভাইরাস, ঠিক আছে। বিন ইয়েলো ভাইরাসের আক্রমণ হচ্ছে একটা বিন, ঠিক আছে, বা হচ্ছে আমরা বলতে পারি তোমার শিম জাতীয় যে উদ্ভিদগুলো আছে, সেই শিম জাতীয় উদ্ভিদ হচ্ছে কি হয়ে যায়? হলুদ হয়ে যায়, ঠিক আছে। প্রাণী ভাইরাসের উদাহরণ কি? সবাই আমরা কিন্তু অলরেডি জানি। প্রাণী ভাইরাসের উদাহরণ হচ্ছে এইচআইভি, ভ্যাকসিনিয়া, ঠিক আছে, নোভেল করোনা ভাইরাস, এগুলো হচ্ছে মানুষকে আক্রমণ করে। ব্যাকটেরিওফাজ, যেই ভাইরাস হচ্ছে ব্যাকটেরিয়াকে খায় তাকে বলা হয় ব্যাকটেরিওফাজ। যেমন উদাহরণ হচ্ছে টি2, টি4, টি6, ঠিক আছে, এগুলোর কথা আমরা কিন্তু অলরেডি পড়ছি। এমন কিছু ভাইরাসও আছে যে ভাইরাসগুলো সায়ানো ব্যাকটেরিয়াকে খায়, সায়ানো ব্যাকটেরিয়াকে খায়, মানে নীলাভ সবুজ শৈবালকে খায়, ঠিক আছে, নীলাভ সবুজ শৈবালকে ধ্বংস করে ফেলতে পারে। তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় সায়ানোফাজ, তাদেরকে বলা হয় সায়ানোফাজ। যেমন উদাহরণ হচ্ছে LPP1, LPP2,
LPP1, LPP2। LPP মানে কি? LPP হচ্ছে আসলে 3টা সায়ানোব্যাকটেরিয়ার নামকে একসাথে করে হচ্ছে বলা হয়েছে। সেইগুলো হচ্ছে লিংবিয়া, তারপর হচ্ছে প্লেকটোনেমা এবং হচ্ছে ফরমিডিয়াম। এই সায়ানোব্যাকটেরিয়াগুলোর নামের প্রথম অক্ষর নিয়ে হচ্ছে LPP কথাটা বলা হয়েছে। ঠিক আছে? সো আমরা জাস্ট সিম্পলি মনে রাখবো যে LPP1, LPP2 এগুলো হচ্ছে সায়ানোফাজের উদাহরণ। সায়ানোফাজ বা সায়ানোব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে এরকম ভাইরাসের উদাহরণ। আচ্ছা, এরপর দেখো যে পোষক দেহে আসলে কিরকম ভাবে হচ্ছে সে বংশবৃদ্ধি করে বা তার জিনোমের কিভাবে এক্সপ্রেশন হয়, তার যে নিউক্লিক অ্যাসিড সেই নিউক্লিক অ্যাসিডটা কিভাবে এক্সপ্রেশন হয় সেটার উপর ডিপেন্ড করে আমরা ভাইরাসকে আরো দুইটা ভাগে ভাগ করতে পারি। সাধারণত যে ভাইরাস আমরা সচরাচর দেখে থাকি সেই ভাইরাসগুলা তাদের যে নিউক্লিক অ্যাসিড আছে সেই নিউক্লিক অ্যাসিড একটা পোষক দেহের ভিতরে প্রবেশ করলে সেই নিউক্লিক অ্যাসিড গিয়ে ডিরেক্টলি হাইজ্যাক করে হচ্ছে আমাদের রাইবোজোমকে বা হচ্ছে তার যে হচ্ছে এক্সপ্রেশনের সিস্টেম সেই এক্সপ্রেশনের সিস্টেমকে ডিরেক্টলি হাইজ্যাক করে সেখান থেকে প্রোটিন তৈরি করে, নিজের জন্য প্রোটিন তৈরি করে। অন্যদিকে এইচআইভি হচ্ছে এমন একটা ব্যতিক্রম, এমন একটা রেট্রোভাইরাস, যে রেট্রোভাইরাস হচ্ছে নিজের জন্য প্রথমে তার যে হচ্ছে আরএনএ, সে আরএনএ থেকে ডিএনএ তৈরি করে, আরএনএ থেকে ডিএনএ তৈরি করে, পরবর্তীতে ওই ডিএনএ গিয়ে যে হচ্ছে পোষক দেহ, সেই পোষক দেহের যে জিনোম সেটার সাথে অ্যাটাচ হয়ে যায়। অ্যাটাচ হওয়ার পর সেখান থেকে তৈরি হয় এমআরএনএ, এমআরএনএ থেকে তৈরি হয় প্রোটিন। ঠিক আছে, অনেক কাহিনী করে। সো এই ভাইরাসটা হচ্ছে একটা ব্যতিক্রম, এইচআইভি ভাইরাস হচ্ছে একটা ব্যতিক্রম। এটার ক্ষেত্রে কি হয়, ভাইরাল আরএনএ থেকে কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি হয়। এই জিনিসটা মনে রাখতে হবে, এর ক্ষেত্রে ভাইরাল আরএনএ থেকে কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি হয়। এমন কিছু ভাইরাসও আছে যে ভাইরাসগুলো ছত্রাককে খায়, তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হয় মাইকোফাজ। মাইকো কথাটা বায়োলজিতে যেখানে পাবা, মাইকো, মাইকো মানে মাই কোম্পানি না, মাইকো মানে হচ্ছে আসলে ছত্রাক, মাইকো মানে হচ্ছে ছত্রাক, এটা ভালো করে মনে রাখবা। ঠিক আছে, সো তাদেরকে বলা হবে মাইকোফাজ। বাকি যে কথাগুলো আছে সেগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। আরএনএ ভাইরাস এবং ডিএনএ ভাইরাসের মাঝে পার্থক্য আছে তোমাদের বইতে, এই জিনিসগুলো নিজে নিজে একটু পড়ে নিও। অলরেডি প্রত্যেকটা জিনিসে কিন্তু বর্ণনা আমি করে ফেলছি। ঠিক আছে, আরেকটা জিনিস এখান থেকে মনে রাখবা, সেটা হচ্ছে এই যে পিৎ জ্বর, ঠিক আছে, পিৎ জ্বরকে ইংলিশে বলা হয় ইয়েলো ফিভার। এবং এই ফিভার হইলে বা এই জ্বর হইলে মানুষের চোখ টোক সাধারণত হলুদ হয়ে যায়। ঠিক আছে, অনেকটা জন্ডিসের মতো হয়ে যায় অবস্থা। সো এই ইয়েলো ফিভার ভাইরাসই কিন্তু সর্বপ্রথম মানব দেহে আবিষ্কৃত ভাইরাস। ঠিক আছে, মানব দেহে আবিষ্কৃত ভাইরাস। সো এটা ভালো করে মনে রাখবা, মানব দেহে সর্বপ্রথম, মানব দেহে সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস, আবিষ্কৃত ভাইরাস। এটাও কিন্তু আমাদের এমসিকিউতে আসতে পারে, যে কারণে ভাইয়া আলাদা করে বলে দিলাম। সো মানব দেহে সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাসের নাম হচ্ছে ইয়েলো ফিভার ভাইরাস। ঠিক আছে, বা পিৎ জ্বরের ভাইরাস। পিৎ জ্বরের ভাইরাস হচ্ছে মানব দেহে আবিষ্কৃত হওয়া সর্বপ্রথম ভাইরাস। আর ওভারঅল যদি চিন্তা করো যে দুনিয়াতে সর্বপ্রথম কোন ভাইরাস আবিষ্কার হয়েছিল, সেই ক্ষেত্রে আনসারটা খুবই সিম্পল, সেটা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। ঠিক আছে, সেটা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। এই ইতিহাসগুলো কিন্তু গত ক্লাসে তোমাদেরকে বুঝাইছি। আচ্ছা, এগুলো হালকা পাতলা একটু দেখে নিও, তাহলে হয়ে যাবে মোটামুটি ভাবে। এবার আসো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা থেকে অনেক কিছু বোঝার আছে। সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে আমাদের ভাইরাসের পরজীবিতা। ভাইরাস হচ্ছে এমন একটা জিনিস, এটাকে জীবও বলা যাবে না, জড়ও বলা যাবে না। সে সাধারণত কোনো একটা পোষক কোষের ভিতরে প্রবেশ করবে, প্রবেশ করার পর তারপর গিয়ে হচ্ছে সে জীবের লক্ষণ তোমার হচ্ছে প্রকাশিত করবে। সো যেহেতু সে হচ্ছে কোনো একটা পোষক দেহকে আক্রমণ করার পর বা সজীব কোনো একটা কোষের ভিতরে যাওয়ার পরই কেবলমাত্র জীবের লক্ষণ বা জীবনের যে লক্ষণ আছে সে লক্ষণগুলো প্রকাশ করে, সেই জন্যই তাকে কি বলা হবে, তাকে বলা হবে হচ্ছে পরজীবী, তাকে বলা হবে পরজীবী। পরজীবী মানে কি, যে কিনা অন্যের উপর ডিপেন্ড করে বাঁচে, অন্যের উপর নির্ভর করে বাঁচে, তাকে বলা হয় পরজীবী। সো ভাইরাস তো নিজে নিজে চলতে পারে না, তাকে নিশ্চয়ই জীবনের যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো প্রকাশের জন্য অন্য কোনো সজীব কোষকে আক্রমণ করতে হয়, যে কারণে ভাইরাসকে বলা হয় পরজীবী। এখন ভাইরাসের পরজীবিতা নিয়ে তোমাদের সৃজনশীলে দুইটা প্রশ্ন আসবে। এই যে প্যারা, এতটুকু যে প্যারা, এখান থেকে খ আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। ঠিক আছে, মোর দেন 60% ধরে রাখতে পারো। ঠিক আছে, এই এতটুকু প্যারা থেকে আমাদের সিকিউর খ, খ মানে 2 মার্কের যে প্রশ্ন, সেই প্রশ্ন আসার সম্ভাবনা 60% থেকেও বেশি। ঠিক আছে, এটা আমার অভিজ্ঞতা বলে। তোমরা হচ্ছে সৃজনশীল প্রশ্নটা যখন হাতে পাবা তখন একটু মিলাই নিও। ঠিক আছে, এখান থেকে কি প্রশ্ন আসবে সেই জিনিসটা ভাইয়া বলে দিই। চলো, এটা থেকে 2 রকমের প্রশ্ন আসতে পারে। হয় তোমাকে এটা বলবে ব্যাখ্যা করো ভাইরাসের পরজীবিতা, ভাইরাসের পরজীবিতা সুনির্দিষ্ট। ঠিক আছে, হয় বলবে এটা ব্যাখ্যা করো, অথবা তোমার কাছে যে জিনিসটি জানতে যাবে সেটা হচ্ছে ভাইরাস একটি বাধ্যতামূলক পরজীবী, ভাইরাস একটি বাধ্যতামূলক পরজীবী বা অব্লিগেট প্যারাসাইট, এটা ব্যাখ্যা করো। ঠিক আছে, বাধ্যতামূলক পরজীবী।
সো এখান থেকে কিন্তু দুইটা প্রশ্ন আসতে পারে। সেম প্যারা, তোমার কাছে ব্যাখ্যাটা কিন্তু গুলাই ফেললে কিন্তু হবে না, বুঝতে হবে যে কথাগুলা কাছাকাছি বাট দুইটা কিন্তু ভিন্ন ব্যাখ্যা হবে। সেগুলো হচ্ছে সৃজনশীলের ক্ষয়ের জন্য, ঠিক আছে, সৃজনশীলের ক্ষয়ের জন্য আসতে পারে। সো প্রথমে আসো, ভাইরাস একটি বাধ্যতামূলক পরাজয়ী, এটার মানে কি? এটার মানে হচ্ছে ভাইরাসকে তার জীবনের যে লক্ষণগুলো আছে বা জীবনের যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলা যদি এক্সপ্রেস করতে হয় তাকে অবশ্যই অবশ্যই কোনো একটা সজীব কোষের ভিতরে আশ্রয় নিতে হবে। সজীব কোষের ভিতরে গেলেই কেবলমাত্র সে হচ্ছে তোমার জীবনের লক্ষণ প্রকাশ করতে পারে। সো যেহেতু তার জীবন চক্র সম্পন্ন করতে গেলে তাকে অবশ্যই হচ্ছে কোনো না কোনো একটা সজীব কোষ বা হচ্ছে পোষক কোষের ভিতরে আশ্রয় নিতে হয়, সেই জন্য তাকে বলা হয় হচ্ছে বাধ্যতামূলক পরজীবী। তাকে বলা হয় বাধ্যতামূলক পরজীবী। বাধ্যতামূলক পরজীবী কেন? কারণ পোষক কোষের তোমার হচ্ছে সাহায্য ছাড়া সে কোনোভাবেই কিন্তু সংখ্যা বৃদ্ধি করতে পারে না বা জীবনের লক্ষণ প্রকাশ করা সম্ভব হয় না। এমনকি কোনো আবাদ মাধ্যমেও ভাইরাসের বংশবৃদ্ধি করা বিজ্ঞানীদের পক্ষে আজ পর্যন্ত সম্ভব হয় না। ঠিক আছে, আবাদ মাধ্যম মানে কি? আমরা কিন্তু এই জিনিসগুলো হচ্ছে তোমার জীব প্রযুক্তি চ্যাপ্টারে দেখছিলাম যে কিছু কিছু কালচার মিডিয়াম আছে, যেই কালচার মিডিয়ামে আমরা হচ্ছে বাইরে থেকে যদি পুষ্টি পদার্থ সাপ্লাই করি, এখানে ধরো পুষ্টি পদার্থ সাপ্লাই করছি, তারপর এখানে ব্যাকটেরিয়া গ্রো করতে দিলে ব্যাকটেরিয়া কিন্তু এখানে ইজিলি জন্মাইতে পারে। ঠিক আছে, ব্যাকটেরিয়া কিন্তু ইজিলি জন্মাইতে পারে। সো এই যে ঘটনাটা, সেই ঘটনাটা কিন্তু আমরা হচ্ছে একটা সজীব কোষের বাইরে করলাম, ঠিক আছে, আবাদ মাধ্যমে করলাম। বাট এই আবাদ মাধ্যমে কিন্তু কোনোভাবেই হচ্ছে ভাইরাসের গ্রো করা সম্ভব হয় না। ঠিক আছে, ভাইরাসকে গ্রো করা কিন্তু কোনোভাবেই বিজ্ঞানীদের পক্ষে এখনো সম্ভব হয় নাই। তার মানে বোঝা গেল যে ভাইরাস কেবলমাত্র শুধুমাত্র এবং একমাত্র যখন হচ্ছে কোনো একটা সজীব কোষের ভিতরে যাবে তখনই গিয়ে সে হচ্ছে তার জীবনের লক্ষণগুলা প্রকাশ করতে পারবে। যে কারণে বলা হয় যে ভাইরাস একটি বাধ্যতামূলক পরজীবী কিংবা অব্লিগেট প্যারাসাইট। অব্লিগেট প্যারাসাইট, ঠিক আছে, অব্লিগেট প্যারাসাইট। এটার ব্যাখ্যাটা বইতে সুন্দর করে, আরো সুন্দর করে আছে। আমি মেইন কাহিনী বলে দিলাম, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এই যে প্যারাটা, সেই প্যারাটাতে হচ্ছে সুন্দরভাবে আছে। সো এখান থেকে অবশ্যই হচ্ছে শিখে ফেলবা। ঠিক আছে, মেইন কাহিনী তো বুঝছো, এবার বই অনুযায়ী হচ্ছে শিখে ফেলবা। এরপর আসো হচ্ছে সেকেন্ড ব্যাখ্যাটা। সেকেন্ড ব্যাখ্যাটা কি? যে ভাইরাসের পরজীবীতে সুনির্দিষ্ট, সুনির্দিষ্ট মানে কি? যে সে পরজীবী হিসেবে সজীব কোষকে আক্রমণ করবে, বাট সে কোন সজীব কোষকে আক্রমণ করবে সেই জিনিসটা একদম ফিক্স করা, সেই জিনিসটা একদম নির্দিষ্ট করা। ঠিক আছে, সো যেনতেন ভাইরাস কিন্তু যেনতেন কোষকে আক্রমণ করতে পারে না, যেনতেন ভাইরাস যেনতেন কোষকে আক্রমণ করতে পারে না। এটা যদি তোমার হচ্ছে ব্যাখ্যা করতে হয় তাহলে যাইতে হবে আমাদের ভাইরাসের গঠনে, ভাইরাসের গঠনে। সো আমরা কিন্তু দেখলাম যে একটা ভাইরাস বেসিক্যালি হচ্ছে দুইটা জিনিস দ্বারা তৈরি। কয়টা জিনিস? দুইটা জিনিস, আরো অনেক জিনিস থাকতে পারে, বাট বেসিক্যালি হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে তার মাঝখানে থাকা কেন্দ্রীয় বস্তু কিংবা নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে, সেটা হইতে পারে ডিএনএ, সেটা হইতে পারে আরএনএ। অন্যদিকে তার বাইরে থাকা একটা প্রোটিনের আবরণ, যেই প্রোটিনের আবরণটাকে আমরা কি বলি? যেই প্রোটিনের আবরণটাকে আমরা বলি হচ্ছে ক্যাপসিড। যেই প্রোটিনের আবরণটাকে আমরা বলি ক্যাপসিড। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ক্যাপসিড। সো এই ক্যাপসিড জিনিসটা প্রোটিন দ্বারা গঠিত। এই ক্যাপসিড জিনিসটা প্রোটিন দ্বারা গঠিত এবং এই ক্যাপসিডের স্ট্রাকচার বা গঠনই আসলে নির্ধারণ করে যে এই ভাইরাসটা সে আসলে কোন কোষকে আক্রমণ করবে। ঠিক আছে, সো এই ক্যাপসিডের যে গঠন বা প্রোটিনের যে গঠন সেটাকে আমরা চিন্তা করতে পারি অনেকটা চাবির সাথে। সেই জিনিসটাকে আমরা চিন্তা করতে পারি চাবির সাথে। ঠিক আছে, সো তুমি ধরো হচ্ছে আমার বাসার চাবি নিয়ে ঘুরতেছো, বাট আমার বাসা আসলে কোথায় অবস্থিত সেটা তুমি জানো না, তাহলে তুমি জীবনে আমার বাসা থেকে গিয়ে তালা খুলে ঢুকতে পারবা না। সো একটা নির্দিষ্ট চাবি নিশ্চয়ই একটা নির্দিষ্ট তালাকেই খুলতে পারে, একটা নির্দিষ্ট চাবি নিশ্চয়ই একটা নির্দিষ্ট তালাকেই খুলতে পারে। ঠিক আছে, এই ভাইরাসটাও দেখা যাবে যে সুনির্দিষ্ট একটা পোষক কোষকে আক্রমণ করতে পারে। সো ধরো কথার কথা এটাই হচ্ছে আমাদের প্রাণীকোষ। এখন এই ভাইরাসটা এই প্রাণীকোষটাকে আক্রমণ করতে পারবে কি পারবে না সেটা ডিপেন্ড করবে তার যে হচ্ছে প্রোটিনের আকৃতি, তার যে ক্যাপসিডের মাঝে থাকা প্রোটিনের আকৃতি, সেই আকৃতির সাথে এই যে কোষ, সেই কোষের রিসেপ্টর সাইট। ঠিক আছে, এখানে কোষের যে কোষঝিল্লি, সেই কোষঝিল্লিতে কি থাকে? কোষঝিল্লিতে থাকে হচ্ছে তিন প্রকারের প্রোটিন: ইন্টিগ্রাল, পেরিফেরাল, ট্রান্সমেমব্রেন। এই ইন্টিগ্রাল, পেরিফেরাল, ট্রান্সমেমব্রেন এই প্রোটিনগুলো দ্বারাই এখানে একটা গেট তৈরি হয়। এখানে কি তৈরি হয়? একটা গেট তৈরি হয়। সো যদি এবং কেবলমাত্র যদি এই ভাইরাসের মানে প্রোটিনের যে শেপ, সেই শেপের সাথে এই কোষটার রিসেপ্টরের যে শেপ, এগুলো যদি কমপ্লিমেন্টারি হয়, এগুলো যদি পরিপূরক হয়, এগুলো যদি পরিপূরক হয়, ঠিক আছে, তখনই গিয়ে কেবলমাত্র এই ভাইরাসটা দেখো, ভালো করে দেখো, পরিপূরক হয়েছে
এই ভাইরাসটা এখন কিসে প্রবেশ করতে পারবে? এই কোষের ভিতরে প্রবেশ করতে পারবে, ঠিক আছে? সো জিনিসটাকে আমরা কিসের সাথে তুলনা করতে পারি? তালা চাবির সাথে তুলনা করতে পারি, ঠিক আছে? সো সিম্পল ভাষায় এত কাহিনী তো আর আমাদের পরীক্ষার হলে লেখা সম্ভব না। আমরা মেইন কাহিনীটা বুঝে গেলাম বা কনসেপ্টটা বুঝে গেলাম। এবার আসলে আমরা হচ্ছে কিভাবে সাজিয়ে লিখবো সেই জিনিসটা আমরা বলবো যে একটা ভাইরাসের দেখো এই একটা লাইনই হচ্ছে তোমাদের বইতে সুন্দরভাবে কিন্তু এই ফুল ঘটনাটাকে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে? দেখো আমরা মনে রাখবো যে প্রকৃতপক্ষে কোনো ভাইরাসের তার প্রোটিন আবরণটাই নির্ণয় করে যে তার আক্রমণের সুনির্দিষ্টতা বা স্পেসিফিসিটি, ঠিক আছে? সে আসলে কোন কোষটাকে আক্রমণ করবে বা কোন পোষক কোষটাকে আক্রমণ করবে সেই জিনিসটা আসলে ডিপেন্ড করে তার যে প্রোটিনের আবরণ, সেই প্রোটিনের আবরণের সাথে যেই কোষকে সে আক্রমণ করতে চাচ্ছে সেই কোষের বাইরে থাকা রিসিপ্টর সাইটের আকৃতি। যদি তার যে প্রোটিন আবরণ সেটার সাথে পোষক কোষের রিসেপ্টর সাইটের আকৃতি হয় পরিপূরক, ঠিক আছে, খাপে খাপে যদি মিলে যায় তখনই গিয়ে কেবলমাত্র হচ্ছে ওই ভাইরাস ওই কোষকে আক্রমণ করতে পারবে, ঠিক আছে? সো দেখো এই ক্ষেত্রে এই ভাইরাসটার বাইরে থাকা এই যে প্রোটিনের আবরণ, ঠিক আছে, এই যে প্রোটিনের আবরণ, সেই প্রোটিনের আবরণটার সাথে এই কোষটার, এই প্রাণী কোষটার এখানে থাকা রিসেপ্টর সাইটের আকৃতি কিন্তু পরিপূরক হয়ে গেছে। পরিপূরক হওয়ার ফলেই এই ভাইরাসটা এই কোষটাকে আক্রমণ করতে পারবে, ঠিক আছে? অন দ্য আদার হ্যান্ড যদি এরকম হয় যে এই ভাইরাসের, ঠিক আছে, আমরা জাস্ট এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে? আরো আসলে অনেক কঠিনভাবে বোঝানো যেত, বাট আমি একদম সহজ করে বুঝাইতে পছন্দ করি। সো ধরো এই ভাইরাসটার বাইরে এইরকম একটা তোমার হচ্ছে প্রোটিন আছে, এরকম একটা প্রোটিন, ঠিক আছে? তার বাইরের ক্যাপসিডের মাঝে এরকম একটা প্রোটিন আছে। সো এই প্রোটিনের সাথে রিসেপ্টর সাইট কি কমপ্লিমেন্টারি, পরিপূরক? না। সো পরিপূরক যদি না হয় এই ভাইরাসটা আজীবন চেষ্টা করলেও এই কোষকে আক্রমণ করতে পারবে না। এই ভাইরাসটা কখনোই হচ্ছে এই কোষকে আক্রমণ করতে পারবে না। দ্যাটস ওয়াই দেখা যায় যে এই মেকানিজমের কারণে কিন্তু দেখো ঠান্ডা লাগার যে ভাইরাস বা কোল্ড ভাইরাস অথবা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আমরা এটাকে বলতে পারি, এই ভাইরাসটা কেবলমাত্র শ্বাসতন্ত্রের মিউকাস মেমব্রেনে থাকা কোষকে আক্রমণ করতে পারে, ঠিক আছে? তাকে যদি আমাদের স্কিনে এনে ছেড়ে দেওয়া হয় বা আমাদের ত্বকে এনে ছেড়ে দেওয়া হয়, ত্বকের কোষের যে রিসেপ্টর সাইট সেটার সাথে তার যে প্রোটিনের স্ট্রাকচার সেই জিনিসটা কিন্তু ম্যাচ করবে না। সো ম্যাচ যদি না করে তাহলে সেই ভাইরাসটা সেই কোষকে আক্রমণ করতে পারবে না, সেই কোষটাকে আক্রমণ করতে পারবে না। সো এজন্যই আমরা মনে রাখবো যে প্রত্যেকটা ভাইরাস একটা সুনির্দিষ্ট তোমার হচ্ছে টার্গেট কোষকে আক্রমণ করতে পারে বা পোষক কোষকে আক্রমণ করতে পারে। সে অন্য কোনো পোষক কোষকে সাধারণত আক্রমণ করতে পারে না ডিউ টু দিস তোমার স্পেসিফিসিটি, ঠিক আছে? এই স্পেসিফিসিটি মেকানিজমের কারণে সে অন্য কোনো কোষকে চাইলেও আক্রমণ করতে পারবে না, ঠিক আছে? এই জন্যই দেখো আমাদের প্রত্যেকটা ভাইরাস কিন্তু সুনির্দিষ্ট, কোন ভাইরাসটা কোন কোষকে আক্রমণ করবে সেটা কিন্তু একদম সুনির্দিষ্ট, ঠিক আছে? পোলিও ভাইরাস যেমন হচ্ছে কি করতে পারে আমাদের ঊর্ধ্বতন শ্বাসনালী, ঠিক আছে, বা আপার রেসপিরেটরি ট্রাক্ট এবং হচ্ছে অন্ত্রের আবরণী কোষকে আক্রমণ করতে পারে, কখনো আমাদের স্নায়ু কোষকেও আক্রমণ করতে পারে। চিকেন পক্স ভাইরাস এই জিনিসটা আমাদের শ্বাসনালীকে আক্রমণ করতে কখনো পারবে না। চিকেন পক্স সাধারণত কোথায় হয়? স্কিনে হয়। তাহলে স্কিনের যেই হচ্ছে কোষ আছে সেই কোষের বাইরে যে রিসেপ্টর সাইট সেটার সাথে এই চিকেন পক্স ভাইরাসের প্রোটিনের আবরণ হচ্ছে কমপ্লিমেন্টারি, ঠিক আছে, পরিপূরক। সো সে কারণে এই চিকেন পক্স ভাইরাস কিন্তু তোমার স্কিনের সেলকে আক্রমণ করতে পারে, কিন্তু কোনোভাবেই হচ্ছে তোমার শ্বাসনালীর যে কোষ আছে সেই কোষকে আক্রমণ করতে পারবে না, ঠিক আছে? সো এগুলাই হচ্ছে কথা। এবার আসো আমরা একটা অ্যানিমেশন দেখি, ঠিক আছে? একটা দারুণ অ্যানিমেশন তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ভাইয়া। এই যে দেখো এই যে ভিডিওটা অসাধারণ একটা ভিডিও, ঠিক আছে? তুমি ইউটিউবে গিয়ে সার্চ দিবা ইনফ্লুয়েঞ্জা অ্যানিমেশন, এটা লিখে সার্চ দিলেই হচ্ছে এই ভিডিওটা পেয়ে যাবা। আমি তোমাকে অবশ্যই রিকমেন্ড করবো এই ভিডিওটা দেখতে। দেখো অসাধারণ একটা ভিডিও। একজন মানুষ সে কি করলো, তার ভিতরে ধরো সর্দি কাশি আছে অর্থাৎ ইনফ্লুয়েঞ্জার দ্বারা সে অলরেডি আক্রান্ত। এখন সে হাঁচি দিল, এখন সে কি করলো, হাঁচি দিল। হাঁচি দিলে তার এই হাঁচির সাথে সাথে দেখো এখানে কিন্তু অনেকগুলা ওয়াটার ড্রপলেট চলে আসলো না? অনেকগুলো কিন্তু ওয়াটার ড্রপলেট, প্রত্যেকটা ওয়াটার ড্রপলেটের ভিতরে এরকম হাজার হাজার কিন্তু ভাইরাস আছে। এবং এই ভাইরাসগুলো ওয়াটার ড্রপলেটের মাধ্যমে উড়ে উড়ে আরেকজন ব্যক্তির নাক দিয়ে বা মুখ দিয়ে হচ্ছে প্রবেশ করলো। প্রবেশ করে সে চলে যাবে কোথায়? তার শ্বসনতন্ত্রের মাঝে থাকা মিউকাস কোষে। মিউকাস কোষে সে চলে যাবে। এখন মিউকাস কোষে যাওয়ার পর দেখো, মিউকাস কোষে যাওয়ার পর মিউকাস কোষের এখানে যে রিসেপ্টর সাইট, এখানে যে রিসেপ্টর সাইট, সে তালার মতো রিসেপ্টর সাইটকে এই যে ভাইরাস, সে ভাইরাসের বাইরে থাকা প্রোটিন কিংবা ক্যাপসিড কিংবা আমরা বলতে পারি চাবি, সেই চাবিটা হচ্ছে খুলে ফেলতে পারে। খুলে ফেললেই হচ্ছে সে ওই কোষকে আক্রমণ করতে পারে। অন দ্য আদার হ্যান্ড এই ভাইরাসের বাইরে থাকা যে প্রোটিন আবরণ সেটা কিন্তু অন্য কোনো কোষের যে রিসেপ্টর সাইট সেটার সাথে হচ্ছে কমপ্লিমেন্টারি হবে না। কমপ্লিমেন্টারি না হলে এই ভাইরাসটা অন্য কোনো কোষকে কিন্তু আক্রমণ করতে পারবে না। সো এখন দেখো সে কি করলো, এই যে দেখো তার যে হচ্ছে বাইরের যে প্রোটিন আবরণ, সেই প্রোটিন আবরণের সাথে এখানের
এই যে কোষ, সেই কোষের বাইরে থাকা রিসেপ্টর সাইট কমপ্লিমেন্টারি হয়ে গেছে, ব্যাস এই ভাইরাস কিন্তু কোথায় প্রবেশ করে গেল, আমাদের শ্বসনতন্ত্রের যেই মিউকাস কোষ আছে সেই মিউকাস কোষের ভিতরে প্রবেশ করে গেল। প্রবেশ করার পর সে হচ্ছে আসল খেলা দেখাবে। ঠিক আছে, সে কি করবে দেখো, একটু পরে দেখবা যে তার যে নিউক্লিক অ্যাসিড, সেই নিউক্লিক অ্যাসিড সে বের করে দিছে। বের করে দেওয়ার পর এই নিউক্লিক অ্যাসিড অর্থাৎ আরএনএ, সে আরএনএ গিয়ে হচ্ছে এই যে কোষ, আমাদের যে মিউকাস কোষ আছে, সেই মিউকাস কোষকে হাইজ্যাক করে ফেলবে। ঠিক আছে, হাইজ্যাক করে সে কি কাজ করবে দেখো, এই যে আরএনএ, ভাইরাল আরএনএ চলে গেল আমাদের রাইবোজোমে। দেখো রাইবোজোমে কিন্তু চলে গেল। রাইবোজোমে চলে গেলে রাইবোজোম কি তৈরি করে দিল, প্রোটিন তৈরি করে দিল না? এগুলো কিন্তু ভাইরাল প্রোটিন, এগুলো কিন্তু ভাইরাল প্রোটিন। এই ভাইরাল প্রোটিনগুলো পরবর্তীতে হচ্ছে একসাথে অ্যাসেম্বল করবে, একসাথে সংযুক্ত হবে, পরস্পরের সাথে একসাথে সংযুক্ত হবে। সংযুক্ত হয়ে আলটিমেটলি হচ্ছে একটা নতুন ভাইরাসের কিন্তু সৃষ্টি করে ফেললো। নতুন ভাইরাস, সেটা কিন্তু প্রিমেচিওর, সো সেটার বাইরে একটা আবরণ যুক্ত করতে হবে। আর এই ভাইরাস তো আরো খুশি, দেখো এই ভাইরাসটাকে আবরণ যুক্ত করে দেওয়ার জন্য আমাদের আছে গলজি বডি। গলজি বডি হচ্ছে কোষের প্যাকেজিং সেন্টার। সেই প্যাকেজিং সেন্টার হচ্ছে কি করলো, আমাদের এই ভাইরাসের বাইরে হচ্ছে আবরণ সৃষ্টি করে দিল বা প্যাকেজিং করে দিল। প্যাকেজিং করার পর এই ভাইরাস ফুললি রেডি টু অ্যাটাক নিউ আদার সেল। ঠিক আছে, নতুন কোষকে আক্রমণ করার জন্য সে কিন্তু একদম ফুললি রেডি। সে এবার নতুন আরো অনেক কোষকে আক্রমণ করবে। এর ভিতরে দু একটা হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকা দ্বারা আক্রান্ত হবে বা তোমার হচ্ছে শ্বেত রক্তকণিকা সেগুলোকে খেয়ে ফেলবে। বাকি যে ভাইরাসগুলো আছে সেই ভাইরাসগুলো গিয়ে কিন্তু অন্য কোষগুলোকে আক্রমণ করতে থাকবে। এরকম ভাবে কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সংখ্যা বৃদ্ধি করে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের বইতে ফেরত আসি। বইতে ফেরত এসে আমরা এটাই বলবো যে এখান থেকে আমাদের এই দুইটা প্যারা ভালো করে আমাদের শিখতে হবে সৃজনশীলের খতে হচ্ছে আনসারটা লেখার জন্য। ঠিক আছে, এক নম্বর কি প্রশ্ন আসতে পারে এখান থেকে, এক নম্বর যেটা আসতে পারে সেটা হচ্ছে ভাইরাসের পরজীবিতা সুনির্দিষ্ট অথবা ভাইরাস একটি বাধ্যতামূলক পরজীবী। এই দুইটার ব্যাখ্যা আমরা অবশ্যই হচ্ছে শেখার চেষ্টা করব। এগুলা থেকে কিন্তু সৃজনশীলের খ আসবে। ঠিক আছে, মোটামুটি ধরে রাখতে পারো, তুমি নিশ্চিত থাকতে পারো যে এগুলা থেকেই সৃজনশীলের খ আসবে। আচ্ছা, আরেকটা জায়গা আছে যেখান থেকে হচ্ছে আমাদের সৃজনশীলের ক আসতে পারে। সৃজনশীলের কি আসতে পারে, ক আসতে পারে। সেটা কি, সেটা হচ্ছে ইমার্জিং ভাইরাস। ইমার্জিং ভাইরাস, এটার যে সংজ্ঞাটা আছে এবং উদাহরণ যেগুলো আছে সেগুলো অবশ্যই অবশ্যই শিখবা। ঠিক আছে, কোনো না কোনো একটা অ্যাডমিশন টেস্টে অবশ্যই এটা আসবে। নিচের কোনটি একটি ইমার্জিং ভাইরাসের উদাহরণ? ঠিক আছে, আচ্ছা ইমার্জিং এর সাথে সচরাচর আমরা হচ্ছে ইমার্জিং প্লেয়ারের উদাহরণ জানি। ঠিক আছে, কোন একটা টুর্নামেন্টে কোন একটা ইয়াং একটা প্লেয়ার, সে অনেক ভালো খেলতেছে, সো তাকে আমরা বলি হচ্ছে ইমার্জিং প্লেয়ার। ঠিক আছে, কিন্তু ইমার্জিং ভাইরাস জিনিসটা হচ্ছে একটু ব্যতিক্রম। ইমার্জিং ভাইরাস জিনিসটা কি, ইমার্জিং ভাইরাস হচ্ছে এমন একটা ভাইরাস যেটা সে আগে যে ধরনের কোষকে আক্রমণ করত বা যেই পোষক দেহকে আক্রমণ করত, এখন অন্য কোনো একটা পোষক দেহকে আক্রমণ করা শুরু করছে, অন্য কোনো একটা পোষক দেহকে আক্রমণ করা শুরু করছে। একটু আগে আমরা যে কনসেপ্টটা বললাম সেই কনসেপ্টটাকে কিন্তু এই ইমার্জিং ভাইরাসগুলো ভেঙে চুরে একদম শেষ করে দেয়। ঠিক আছে, আমরা কিন্তু একটু আগে বললাম যে একটা ভাইরাস সুনির্দিষ্টভাবে একটা পোষক দেহকে আক্রমণ করতে পারে। গরুর ভাইরাস জীবন মানব দেহকে আক্রমণ করতে পারবে না, বা মানুষের ভাইরাস কখনো মুরগিকে আক্রমণ করতে পারবে না। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে ইমার্জিং ভাইরাস হচ্ছে একটু ব্যতিক্রম। ইমার্জিং ভাইরাসটা সাধারণত হচ্ছে কোনো একটা পোষক কোষকে আক্রমণ করে, কিন্তু পরবর্তীতে সে অন্য আরেকটা প্রজাতিতেও ছড়ায় পড়তে পারে, অন্য একটা প্রজাতিতেও ছড়ায় পড়তে পারে। ঠিক আছে, এর কারণটা খুবই সিম্পল। এর কারণটা খুবই সিম্পল, কারণ দেখো আমাদের যে শ্বসনতন্ত্র, আমাদের যে শ্বসনতন্ত্র, সেই শ্বসনতন্ত্রের মাঝে যেই রকম টাইপের কোষ আছে, বানরের যে শ্বসনতন্ত্র বা হচ্ছে একটা তোমার বাদুরের যে শ্বসনতন্ত্র, সেই শ্বসনতন্ত্রের মাঝেও কিন্তু সিমিলার টাইপের, মানে ধরো একদম হুবহু না, বাট সিমিলার টাইপেরই কিন্তু কোষ থাকবে। সো আমাদের যে কোষগুলার, শ্বসনতন্ত্রের যে কোষগুলার হচ্ছে রিসেপ্টর সাইটের স্ট্রাকচার, ঠিক আছে, রিসেপ্টর সাইটের যে স্ট্রাকচার, সেটার সাথে কিন্তু তোমার বানর কিংবা বাদুর বা অন্য যে কোনো প্রাণীর শ্বসনতন্ত্রের রিসেপ্টর সাইটের স্ট্রাকচার কিন্তু মোটামুটি হচ্ছে সিমিলার হবে, মোটামুটি সিমিলার, একদম হুবহু সিমিলার না, মোটামুটি সিমিলার। সো এই জিনিসটার সুযোগ নিয়ে কোনো একটা ভাইরাস, ধরো আগে, ঠিক আছে, আগে কি আক্রমণ করতো, সে বানরকে আক্রমণ করতো, বানরকে আক্রমণ করতো, বাট সে দেখছে যে আরে এরকম ধরনের, মানে এই চাবিটা দিয়ে তো এই তালাটাও খোলা যায়, সুতরাং সে এই কোষকে আক্রমণ করা শুরু করছে। ঠিক আছে, সো সে ধরো আগে বানরের কোষ বা বাদুরের কোষকে আক্রমণ করত, ঠিক আছে, একটা প্রজাতির তোমার হচ্ছে কোষকে আক্রমণ করত, সে সেখান থেকে কোনো না কোনো ভাবে ট্রান্সফার হয়ে সে অন্য আরেকটা হোস্টকে বা অন্য আরেকটা তোমার পোষক দেহকে আক্রমণ করা শুরু করছে ধরো। সো এই ধরনের ভাইরাসগুলোকে তখন বলা হবে হচ্ছে ইমার্জিং ভাইরাস। ঠিক আছে, ইমার্জিং ভাইরাস। সো ইমার্জিং ভাইরাসের সংজ্ঞাটা ভালো করে শিখবেন, সৃজনশীলের কত আসতে পারে, আসার সম্ভাবনা অনেক বেশি। সেটা কি আমরা মনে রাখবো, আমরা মনে রাখবো যে যে সকল ভাইরাস, ঠিক আছে, আদি পোষক থেকে পরে নতুন পোষক প্রজাতিতে রোগ সৃষ্টিকারী, তাদের কি বলা হয় হচ্ছে
ইমার্জিং ভাইরাস হচ্ছে সে সকল ভাইরাস যারা কিনা আদি পোষক কোষ থেকে বা আদি পোষক থেকে নতুন পোষক প্রজাতিতে হচ্ছে রোগ সৃষ্টি করতে পারে। যেমন উদাহরণ হচ্ছে এইচআইভি। এই উদাহরণগুলো যে কত ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, ঠিক আছে? ভালো করে মনে রাখবা নিচের কোনটি ইমার্জিং ভাইরাসের উদাহরণ। আনসার হচ্ছে এইচআইভি। এইচআইভি কে ধারণা করা হতো আগে, তাকে হচ্ছে বানরের মাঝে পাওয়া যেত, ঠিক আছে? বানরকে সে আক্রমণ করতো, বানরের কোষকে সে আক্রমণ করতো, সেখান থেকে সে হচ্ছে মানুষের কোষকে আক্রমণ করা শুরু করছে বা মানুষের কোষে হচ্ছে সে ট্রান্সফার হয়েছে। সার্স সার্স সাধারণত সিভিয়ার একিউট রেসপিরেটরি সিনড্রোম, ঠিক আছে? সো সার্স যে রোগটা ছিল সেটা সাধারণত ছিল হচ্ছে পাখির রোগ, ঠিক আছে? বিভিন্ন পাখিতে হচ্ছে এই রোগটা পাওয়া যেত, বাট সেখান থেকে সে হচ্ছে মানুষের কোষকে আক্রমণ করা শুরু করছে। নাইল ভাইরাসও এরকম, আগে অন্য কোনো একটা প্রাণীকে আক্রমণ করতো, বর্তমানে মানুষকে আক্রমণ করে। ইবোলা ভাইরাসটাও হচ্ছে বানরকে আগে আক্রমণ করতো, পরবর্তীতে কিন্তু মানুষে এই জিনিসটা ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে? এবং এর পাশাপাশি আরো কিছু উদাহরণ আছে যে উদাহরণগুলো তোমাদের পরিচিত, ঠিক আছে? আমরা জাস্ট হচ্ছে এখন তোমাদেরকে কানেক্ট করাই দিব। দেখো একটু ভালো করে খেয়াল করো, এই যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো কিন্তু অবশ্যই তোমাদের এমসিকিউতে কমন পাওয়ার জন্য মনে রাখতে হবে, ঠিক আছে? ইমার্জিং ভাইরাসের উদাহরণগুলা আমরা এই ছন্দটা ইউজ করে হচ্ছে মনে রাখতে পারি। কি ছন্দ দেখো, এক নম্বর কথা হচ্ছে আমাদের সার্স মনে রাখতে হবে, নাইল এবং নিপার কথা মনে রাখতে হবে, করোনার কথা মনে রাখতে হবে, এইচআইভির কথা মনে রাখতে হবে, ইবোলার কথা মনে রাখতে হবে। এগুলাকে মনে রাখার জন্য আমি একটা ছন্দ বানাইছি, এটা আমার তৈরি করা। আমরা মনে রাখবো যে শ্বাস নিলেই করোনা হয়ে যাবে, ঠিক আছে? শ্বাস নিলেই করোনা হয়ে যাবে। করোনা ভাইরাস, করোনা ভাইরাস যে ইমার্জিং ভাইরাস, এটা তো জানো, এটা তো বুঝতে পারছো। করোনা ভাইরাস আগে হচ্ছে বাদুড়ে পাওয়া যেত, আগে হচ্ছে বাদুড়ে পাওয়া যেত, বাদুড় থেকে সে হিউম্যানে ট্রান্সফার হয়েছে বা ট্রান্সমিট হয়েছে, ঠিক আছে? বাদুড় থেকে সে হিউম্যান বা মানুষে হচ্ছে ট্রান্সমিট হয়েছে। সো দ্যাটস ওয়াই উই ক্যান কল ইট অ্যান ইমার্জিং ভাইরাস, ঠিক আছে? সো ইমার্জিং ভাইরাস যে করোনা, এটা তো কোনো সন্দেহ নাই। সো সেখান থেকে আমরা ভালো করে মনে রাখবো, আমি গল্পটাকে লিঙ্ক করে দিচ্ছি, সেখান থেকে ভালো করে মনে রাখবো যে শ্বাস নিলেই করোনা হয়ে যাবে, শ্বাস নিলেই করোনা হয়ে যাবে। সো এটা থেকে আমরা কিন্তু বাকি যে ইমার্জিং ভাইরাসগুলো আছে সেগুলোর কথা কিন্তু মনে রাখতে পারি। শ্বাস থেকে মনে রাখবো সার্সের কথা, শ্বাস থেকে মনে রাখবো সার্সের কথা, নিলেই থেকে মনে রাখবো নাইল ভাইরাসের কথা, নিলেই থেকে মনে রাখবো নাইল ভাইরাস এবং নিপা ভাইরাস। নিপা ভাইরাসও কিন্তু মানে বাদুড় থেকে, বাদুড় যে হচ্ছে খেজুরের রস খায়, সেই রসটি মানুষ খায়, সেখানে কিন্তু ট্রান্সফার হতে পারে। সো এটাও কিন্তু এক ধরনের ইমার্জিং ভাইরাস। সো নাইল এবং নিপা, নিলে থেকে মনে রাখবো নাইল এবং নিপার কথা, করোনা থেকে করোনার কথা মনে রাখবো, থেকে মনে রাখবো এইচআইভির কথা, হয়ে যাবে থেকে মানে থেকে মনে রাখবো এইচআইভির কথা, আর এ, ঠিক আছে? এই যে এ থেকে মনে রাখবো ইবোলার কথা, হয়ে থেকে মনে রাখবো ইবোলার কথা, ঠিক আছে? সো এই যে ভাইরাসগুলো আছে সেই ভাইরাসগুলো কিন্তু ইমার্জিং ভাইরাসের উদাহরণ, হুইচ আর সুপার ডুপার ইম্পর্টেন্ট ফর অল এমসিকিউ। এরপর এরপর আমাদের কিছু সংজ্ঞা জানতে হবে, যে সংজ্ঞাগুলো থেকে সাধারণত ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে। এখন যেগুলো পড়াবো সেগুলো থেকে ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। সেটা হচ্ছে আমরা মনে রাখবো ভাইরাস সম্পর্কে তো বিভিন্ন কথাবার্তা আমরা জানছি। এখন কোন একটা ভাইরাস সে কি আসলে সংক্রমণ করতে পারে নাকি করতে পারে না, অর্থাৎ ইনফেকশন সে কি সৃষ্টি করতে পারে কি পারে না, এটার উপর ডিপেন্ড করে তাকে বিভিন্নভাবে ডাকা হয়, বিভিন্ন নামে ডাকা হয়। যদি কোনো একটা ভাইরাস, ঠিক আছে, এই জিনিসটা আমরা ভাইরাসের স্ট্রাকচার থেকে মনে রাখবো, ঠিক আছে? আগের বেচকে আমি স্ট্রাকচার থেকে পড়াইছি, তোমাদেরকেও আমি স্ট্রাকচার থেকে পড়াচ্ছি, তাহলে দেখবা ইজিলি মনে আছে, ঠিক আছে? একটা ভাইরাসের স্ট্রাকচার আমরা চলে যাই, চলো। এই হচ্ছে একটা ভাইরাসের স্ট্রাকচার, ঠিক না? একটা ভাইরাসের মোটামুটি এটাই তো স্ট্রাকচার। সো একটা ভাইরাসের স্ট্রাকচারে মাঝখানে থাকে তার নিউক্লিক অ্যাসিড, বাইরে থাকে ক্যাপসিড কিংবা প্রোটিনের আবরণ, ঠিক আছে? বাইরে থাকে প্রোটিনের আবরণ। সো একটা ভাইরাস যদি সংক্রমণক্ষম হয়, ঠিক আছে, সে ছড়াই পড়তে পারে বা অন্য কোনো একটা পোষক কোষকে আক্রমণ করতে পারে, সেই ক্ষেত্রে সেই ভাইরাসটাকে বলা হবে ভিরিয়ন। সেই ক্ষেত্রে সেই ভাইরাসটাকে বলা হবে ভিরিয়ন, ঠিক আছে? ভিরিয়ন আমরা মনে রাখবো ভাইরাস ইজ অন, ভাইরাস ইজ অন, ঠিক আছে? ভাইরাসটা সুপার ডুপার অ্যাক্টিভ, ভাইরাস ইজ অন, ঠিক আছে? যেই ভাইরাস সংক্রমণ ক্ষমতা সম্পন্ন তাকে বলা হবে ভিরিয়ন। যেই ভাইরাস সংক্রমণ ক্ষমতা সম্পন্ন, এই ফুল ভাইরাসটা যদি সংক্রমণ করতে পারে, সেই ক্ষমতা যদি তার থাকে, ঠিক আছে, বা সেই ভিরুলেন্স যদি তার মাঝে থাকে, ঠিক আছে, ওই ক্ষমতা সম্পন্ন ভাইরাসকে বলা হবে ভিরিয়ন, ঠিক আছে? ভাইরাসটাকে ভিরিয়ন থেকে মনে রাখবো ভাইরাস ইজ অন, ভাইরাস ইজ অন, ঠিক আছে? এইভাবে মনে রাখো, তাহলে ইজিলি মনে রাখতে পারবা। তো আমরা প্রথম যে টার্মটা, সেই টার্মটা কিন্তু শিখে ফেললাম, সেটা হচ্ছে ভিরিয়ন, ভিরিয়ন, ঠিক আছে? যেখানে সম্পূর্ণ ভাইরাসটা হচ্ছে সংক্রমণ ক্ষমতাযুক্ত বা ইনফেকশনের ক্ষমতা যুক্ত, ভাইরাস ইজ অন, ঠিক আছে? সো এটা থেকে আমরা মনে রাখতে পারি। অন্যদিকে এমন ভাইরাসও হওয়া পসিবল, অন্যদিকে এমন ভাইরাসও হওয়া পসিবল যারা কিনা ভালো,
ঠিক আছে, তারা কি করতে পারে না, সংক্রমণ ক্ষমতা তাদের মাঝে নাই, তারা হচ্ছে সংক্রমণ ক্ষমতাবিহীন, সংক্রমণ ক্ষমতাবিহীন, ঠিক আছে, একদমই পাওয়ারলেস, সংক্রমণ ক্ষমতাবিহীন। সো সংক্রমণ ক্ষমতাবিহীন কোন একটা ভাইরাস হইলে সেই ভাইরাসের ভিতরে কি কি আছে বলতো, মাঝখানে আছে নিউক্লিক অ্যাসিড, বাইরে আছে ক্যাপসিডের আবরণ, তাহলে আমরা তাকে কি বলতে পারি, নিউক্লিয় ক্যাপসিড, তাকে আমরা বলবো নিউক্লিয় ক্যাপসিড। তাহলে সংক্রমণ ক্ষমতাবিহীন, ঠিক আছে, ভাইরাসকে বলা হবে নিউক্লিয় ক্যাপসিড, ঠিক আছে, নিউক্লিয় ক্যাপসিড। নিউক্লিয় ক্যাপসিড হচ্ছে এমন ভাইরাস যে ভাইরাস কিনা অন্য কোনো পোষক কোষকে আক্রমণ করতে পারে না বা ছড়াই পড়তে পারে না, ঠিক আছে। সো আমরা এই জিনিসটাকে এই কালার দিয়ে হচ্ছে চিহ্নিত করতে পারি, যেহেতু সে ছড়াই পড়তে পারে, ভয়ঙ্কর একটা জিনিস, তাকে আমরা দিয়ে দিলাম লাল কালার। আর নিউক্লিয় ক্যাপসিড সে ভালো জিনিস, সে ছড়াই পড়তে পারে না, সংক্রমণ ক্ষমতাবিহীন, একদমই পাওয়ারলেস একটা জিনিস, সো তাকে আমরা সবুজ কালার দিয়ে দিলাম, ঠিক আছে। সো এগুলো হচ্ছে মেইন সংজ্ঞা। ভাইরাস, সম্পূর্ণ ভাইরাসটা যদি ইনফেকশন ক্ষমতাযুক্ত হয় তখন তাকে আমরা বলবো ভিরিয়ন, ইনফেকশন ক্ষমতাবিহীন হইলে তাকে আমরা বলবো নিউক্লিয় ক্যাপসিড। এবার আমরা যে জিনিসগুলো জানবো, এরপর আমরা যে জিনিসগুলো জানবো সেগুলো হচ্ছে সম্পূর্ণ ভাইরাস না, ধরো সম্পূর্ণ ভাইরাস না, ভাইরাসের ছোটখাটো একটা পার্ট, ছোটখাটো একটা পার্ট, যেই পার্টটা কিনা কোনো একটা কিছুকে আক্রমণ করতে পারে, ঠিক আছে, বা ছড়াই পড়তে পারে। সো তাদেরকে আমরা বলবো সাব ভাইরাল সত্তা, সাব ভাইরাল সত্তা। সাব ভাইরাল কি, সাব মানে হচ্ছে ছোট বা নিচে, সো ভাইরাসের ভিতরে থাকা এমন কোনো ছোট একটা অংশ যে অংশটা কিনা অন্য কিছুতে তোমার হচ্ছে সঞ্চারিত হইতে পারে বা হচ্ছে আক্রমণ করতে পারে, ঠিক আছে। যেমন একটা ভাইরাসের ভিতরে, একটা ভাইরাসের ভিতরে নিউক্লিক অ্যাসিড হিসেবে, ঠিক আছে, এটা চিন্তা করো যে একটা ভাইরাসের ভিতরে, একটা ভাইরাসের ভিতরে নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএও থাকতে পারে, আরএনএও থাকতে পারে। যদি থাকে আরএনএ, যদি থাকে আরএনএ এবং সেই আরএনএটা, সেই আরএনএটা যদি হচ্ছে বের হয়ে এসে কোনো সংক্রমণ ঘটাইতে পারে, ধরো ফুল ভাইরাসটা সংক্রমণ ঘটায় না, বাট তার ভিতরে থাকা এই যে আরএনএ আছে, সেই আরএনএটা যদি হচ্ছে বিভিন্ন রোগের সৃষ্টি করে বা সংক্রমণ ঘটায়, তখন সেই জিনিসটাকে বলা হবে ভিরয়েড, তখন সেই জিনিসটাকে বলা হবে ভিরয়েড, ভিরয়েড, ঠিক আছে, ভিরয়েড। আচ্ছা দেখো বায়োলজিতে অয়েড মানে কি, অয়েড মানে হচ্ছে মতো, অয়েড মানে হচ্ছে মতো, ঠিক আছে, অয়েড মানে কি, মতো। সো এই যে আরএনএটা আছে, সেই আরএনএটা ভাইরাল আরএনএ, এই যে ভাইরাল আরএনএটা আছে, সেই আরএনএটা ভাইরাসের মতো কাজ করতে পারে, ভাইরাসের মতো কাজ করতে পারে, সে কারণে তাকে বলা হয় ভিরয়েড, ঠিক আছে। পাশাপাশি এটাও মনে রাখতে পারো ভিরয়েডের মাঝে আর আছে, আর থেকে মনে রাখা যায় আরএনএ এর কথা, আর থেকে মনে রাখা যায় আরএনএ কথা। তাহলে নিচের কোনটি সংক্রামক আরএনএ, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসবে, নিচের কোনটি সংক্রামক আরএনএ, আনসার হচ্ছে ভিরয়েড। নিচের কোনটিকে বলা হয় সংক্রামক আরএনএ, তাকে বলা হবে হচ্ছে ভিরয়েড। বা ভিরয়েড জিনিসটা আসলে কি, আনসার হচ্ছে, আনসারে ধরো আছে অপশনে সংক্রামক আরএনএ, সংক্রামক ডিএনএ, সংক্রামক প্রোটিন, বা হচ্ছে আরো কিছু একটা আছে। তো আমরা সেই ক্ষেত্রে কি আনসার দিব, ভিরয়েড, এর ভিতরে আর আছে, আর থেকে মনে রাখা যায় আরএনএ কথা, তাহলে ভিরয়েড মানে হচ্ছে তার ভিতরে থাকা সংক্রামক কোনো একটা আরএনএ। বুঝতে পারতেছো? তাহলে বাকি থাকলো কি, বাকি থাকলো এই যে আমাদের ক্যাপসিড, ঠিক আছে, বা প্রোটিনের যে আবরণ। এমন তো হইতেই পারে যে ভিতরের নিউক্লিক অ্যাসিডটা সংক্রামক না, মানে ডিএনএ আরএনএ যেটা আছে সেটা সংক্রামক না, কিন্তু এই যে প্রোটিনের আবরণ বা ক্যাপসিড যেটা আছে সেটা হচ্ছে সংক্রামক। তাহলে একটা ভাইরাসের সবকিছু সংক্রামক না, মানে ভিতরে হচ্ছে নিউক্লিক অ্যাসিডটা সংক্রামক না, কিন্তু বাইরের এই প্রোটিন আবরণ যদি সংক্রামক হয় তখন সেই জিনিসটাকে বলা হবে প্রিয়ন, তখন সেই জিনিসটাকে কি বলা হবে, প্রিয়ন বলা হবে। প্রিয়নের সাথে মিল আছে কিসের, প্রোটিনের, প্রিয়নের সাথে মিল আছে হচ্ছে প্রোটিনে। তাহলে সংক্রামক প্রোটিন ফাইব্রিলকে কি বলা হয়, সংক্রামক প্রোটিন ফাইব্রিলকে কি বলা হয়, সংক্রামক প্রোটিন ফাইব্রিলকে বলা হয় হচ্ছে প্রিয়ন, সংক্রামক প্রোটিন ফাইব্রিলকে বলা হয় প্রিয়ন, ঠিক আছে। এই যে ইনফরমেশনগুলো সেগুলো ঢাকা ইউনিভার্সিটির জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা এখন এই যে সংক্রামক আরএনএ এবং সংক্রামক প্রোটিন, এগুলা দিয়ে কি কি রোগ হইতে পারে সেই রোগগুলো আমাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। নিচের কোনটি ভিরয়েড দ্বারা হয় বা সংক্রামক আরএনএ দ্বারা হয়, আনসার কি, আনসার হচ্ছে হেপাটাইটিস ডি, হেপাটাইটিস ডি এবং নারিকেলের ক্যাডাং রোগ, নারিকেলের ক্যাডাং রোগ, ঠিক আছে। সো আমরা মনে রাখবো ভিরয়েড, ভিরয়েডের মাঝে আর আছে, আর থেকে মনে রাখা যায় আরএনএ এর কথা। সো ভিরয়েড হচ্ছে সংক্রামক আরএনএ এবং সেই সংক্রামক আরএনএ দিয়ে দুইটা রোগ হওয়া সম্ভব আমাদের বই অনুযায়ী, একটা হচ্ছে হেপাটাইটিস ডি আর একটা হচ্ছে নারিকেলের ক্যাডাং রোগ, ঠিক আছে। এটা মোটামুটি ইম্পর্টেন্ট। এর থেকে বহু গুণে ইম্পর্টেন্ট হচ্ছে প্রিয়ন দিয়ে কি কি রোগ হয়। প্রিয়ন, প্রিয়নের নামের মাঝে প্রোটিন প্রোটিন একটা ভাব আছে। সো ভাইরাসের মাঝে যে, ভাইরাসের বাইরে যে হচ্ছে প্রোটিনের আবরণ,
সেই প্রোটিনের আবরণটা যদি সংক্রামক হয় তখন তাকে বলা হবে প্রিয়ন। এবং সেই প্রিয়ন দিয়ে খুবই বিখ্যাত একটা রোগ হইতে পারে, যে রোগটা হচ্ছে ম্যাড কাউ। ম্যাড কাউ, ঠিক আছে, বহুল আলোচিত রোগ। ম্যাড কাউ রোগ কিসের জন্য হয়? আনসার হচ্ছে প্রিয়নের জন্য। ম্যাড কাউ রোগ কিসের জন্য হয়? আনসার হচ্ছে প্রিয়নের জন্য। এটা অলরেডি ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, তোমাদের বেলায়ও আসতে পারে। সো ম্যাড কাউ রোগ কিসের জন্য হয়? প্রিয়নের জন্য হয়, বা নিচের কোনটি সংক্রামক প্রোটিন দ্বারা হয়? নিচের কোনটি প্রিয়ন দ্বারা হয়? আনসার হচ্ছে ম্যাড কাউ। আনসার হচ্ছে ম্যাড কাউ। ম্যাড কাউই কি একমাত্র রোগ যেটা কিনা প্রিয়ন দ্বারা হয়? আনসার হচ্ছে না, ঠিক আছে। আরো অনেক রোগ হইতে পারে, যেমন মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কুরু রোগের হইতে পারে। কুরু রোগ, কুরু রোগ নাম শুনে একটু গরু গরু হচ্ছে, মানে গরু গরু মনে হচ্ছে, বাট কুরু রোগটা কিন্তু ভয়ঙ্কর একটা রোগ, ঠিক আছে। এটা মানুষের ব্রেইনটাকে একদম মানে অবস্থা কাইল হয়ে যায়, ব্রেইনের অবস্থা একদম কাইল হয়ে যায়, ঠিক আছে। এনসেফালাইটিস হয় এই ক্ষেত্রে। সো কোন রোগ হচ্ছে আসলে মানে ভয়ঙ্কর একটা রোগ, এবং এই রোগটা সাধারণত হচ্ছে আফ্রিকাতে বেশি দেখা যেত আর কি। আফ্রিকাতে কিছু কিছু উপজাতিতে দেখা যেত। সো কিছু কিছু উপজাতিতে ক্যানাবলিজমের ঘটনা অনেক বেশি হতো, মানে সেই উপজাতির মানুষরা মানুষকে খেয়ে ফেলতো, ঠিক আছে। ওই ঘটনাকে বলা হয় হচ্ছে ক্যানাবলিজম। সো ওই ক্যানাবলিজমের ঘটনা মানে যারা হচ্ছে করতো তাদের ক্ষেত্রে হচ্ছে এই কুরু রোগের সৃষ্টি হইতো, ঠিক আছে। কুরু রোগের কিন্তু সৃষ্টি হইতো, এবং এখনো হয়তোবা হয়, আমরা হয়তোবা তাদের মানে খবর জানি না, ঠিক আছে। সো কুরু রোগ এই জিনিসটা কিসের মাধ্যমে হয়? প্রিয়নের মাধ্যমে হয়। এবং এখানে একটা জার্মান একটা শব্দ আছে, বা এটা সম্ভবত রাশিয়ান একটা শব্দ, উচ্চারণ করতে গেলে দাঁত ভেঙে যাবে। ক্রুয়েজফেল্ট, ক্রুয়েজফেল্ট, ঠিক আছে। আমরা একটু ভাব নিয়ে বলি ক্রুয়েজফেল্ট, ঠিক আছে। অসাধারণ একটা কাজ করলাম আমরা। সো এই ক্রুয়েজফেল্ট তো কি হইতে পারে? প্রিয়ন দ্বারা হইতে পারে। এবং ছাগল, ঠিক আছে, ছাগলের এবং ভেড়ার যে স্ক্রেপি রোগ, সেই স্ক্রেপি রোগও কিন্তু প্রিয়ন দ্বারা হইতে পারে। সেই স্ক্রেপি রোগও কিন্তু প্রিয়ন দ্বারা হইতে পারে। সো কোনটা কিসের মাধ্যমে হয় ডেফিনেটলি আমাদের মনে রাখতে হবে। এখান থেকেই এমসিকিউ আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। ঢাকা ইউনিভার্সিটিতে এখান থেকেই এমসিকিউ আসবে। সো আমি ফুল সিকোয়েন্সটা আবার বলে দিই। ভাইরাস, একটা ভাইরাস, ফুল একটা ভাইরাস, সেই ভাইরাসটা যদি সংক্রমণ ক্ষমতাযুক্ত হয় তখন আমরা তাকে কি বলবো? ভাইরাস ইজ অন, তার মানে ভিরিয়ন, ভিরিয়ন, ঠিক আছে। ভাইরাস ইজ অন, ভিরিয়ন। এখন একটা ভাইরাস যদি সংক্রমণ ক্ষমতা হারাই ফেলে বা কোনো কারণে সংক্রমণ ক্ষমতা যুক্ত না হয়, একদম তোমার হচ্ছে তোমার একদম মানে একটা নর্মাল একটা জিনিস যদি হয়, তখন আমরা তাকে কি বলবো? তাকে আমরা বলবো নিউক্লিয় ক্যাপসিড। সংক্রমণ ক্ষমতাবিহীন বা হচ্ছে একদমই তোমার হচ্ছে নিরীহ একটা ভাইরাস, সেটাকে কি বলা হবে? নিউক্লিয় ক্যাপসিড বলা হবে, কারণ তার ভিতরে থাকে নিউক্লিক অ্যাসিড, বাইরে থাকে ক্যাপসিড বা প্রোটিনের আবরণ। এটা হচ্ছে ফুল ভাইরাসটার কথাবার্তা, ফুল ভাইরাসটার কথাবার্তা। এবার ধরো ফুল ভাইরাসটা কোনো সংক্রমণ ক্ষমতা মানে যুক্ত না, কিন্তু সেই ভাইরাসের ভিতরে থাকা যে নিউক্লিক অ্যাসিড আছে, সেই নিউক্লিক অ্যাসিডটা সংক্রমণ ক্ষমতা যুক্ত। নিউক্লিক অ্যাসিডের ভিতরে ডিএনএ থাকতে পারে, আরএনএ থাকতে পারে। সো যদি নিউক্লিক অ্যাসিড হিসেবে থাকে আরএনএ, এবং সেই আরএনএ যদি সংক্রমণক্ষম হয় তখন তাকে বলা হবে ভিরয়েড। তখন তাকে কি বলা হবে? ভিরয়েড বলা হবে। সো ভিরয়েড হচ্ছে সংক্রামক আরএনএ, ভিরয়েড হচ্ছে সংক্রামক আরএনএ। ক্লাস করতেছো, মজা লাগতেছে না? মানে মনে হচ্ছে না যে এগুলো তো পারার কথা, এগুলো ভ্যাক কেন বারবার বলতেছে? বাট এগুলা তুমি অনেকগুলা জিনিস যখন পড়ে ফেলবা তখন দেখবা এগুলোতে মানে পেস লেগে গেছে, বা কয়েকবার যদি রিভিশন না দাও তুমি কিন্তু খাই ফেলবা, ঠিক আছে। সো আমি কিন্তু মানে চেষ্টা করতেছি তোমাদেরকে একদম মাথার মাঝে এগুলো ঢুকাই দিতে। ভিরয়েড, ভিরয়েডের মাঝে আর আছে না? আর থেকে আমরা কি মনে রাখবো? আর থেকে মনে রাখবো আরএনএ কথা। সংক্রামক আরএনএ হচ্ছে কোনটা? সংক্রামক আরএনএ হচ্ছে ভিরয়েড, ঠিক আছে। এবং সংক্রামক আরএনএ এই জিনিসটা ভাইরাসের মতো আচরণ করে, এই কারণে তাকে বলা হয় ভিরয়েড। অয়েড মানে হচ্ছে বায়োলজিতে মতো, অয়েড মানে হচ্ছে মতো। এবং এই ভিরয়েড দিয়ে কি কি রোগ হয়? আনসার হচ্ছে হেপাটাইটিস ডি, এবং পাশাপাশি হচ্ছে নারিকেলের ক্যাডাং রোগ, ঠিক আছে। অন্যদিকে যদি হচ্ছে আরএনএ বা নিউক্লিক অ্যাসিড না, এর নিউক্লিক অ্যাসিডে বাইরে থাকা প্রোটিনের আবরণটা যদি হচ্ছে সংক্রামক হয়, তখন সে সংক্রামক প্রোটিন ফাইব্রিলকে বলা হয় প্রিয়ন। এবং সে প্রিয়ন দিয়ে কি কি রোগ হয়? ম্যাডকাও হয়, এটা আমরা ফার্স্টে মনে রাখবো, ম্যাডকাও খুব ভালো করে মনে রাখবো। এবং পাশাপাশি কুরু এবং ক্রুয়েজফেল্ট, ক্রুয়েজফেল্ট হয়। এবং তোমার হচ্ছে ছাগল এবং ভেড়ার হচ্ছে স্ক্রেপি রোগ হয়, স্ক্রেপি রোগ হয়, ঠিক আছে। এগুলো ভালো করে মনে রাখবা। আচ্ছা, লাস্টে আসো স্যাটেলাইট। স্যাটেলাইট হচ্ছে কেবলমাত্র নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত, তবে এই নিউক্লিক অ্যাসিডের নিজে নিজে কোনো কাজ করার কোনো ক্ষমতা নাই। সেটা পোষক কোষের ভিতরে থাকা অন্য আরেকটা ভাইরাসের সহায়তা হচ্ছে সে রোগ সৃষ্টি করতে পারে। পোষক কোষের ভিতরে থাকা অন্য আরেকটা ভাইরাসের সহায়তায় সে প্রতিলিপি সৃষ্টি করতে পারে, এবং সে হচ্ছে রোগের সৃষ্টি করতে পারে। তো ওই জিনিসটাকে বলা হয় স্যাটেলাইট, ওই জিনিসটাকে বলা হয় স্যাটেলাইট। যদি পরীক্ষাতে আসে স্যাটেলাইট কাকে বলে, তখন কি এই সংজ্ঞা দিবা? না, এই সংখ্যা কিন্তু তখন দিবা না। তখন তুমি হচ্ছে স্যাটেলাইট হিসেবে সেট ক্রোমোজোমের মাঝে যে যে জিনিসগুলো পড়ছিলা সেটা সংজ্ঞা দিবা, ঠিক আছে। এমনিতে স্যাটেলাইট জিনিসটা সাধারণত ক্রোমোজোমের ওই যে তোমার
এক্সট্রা যে অংশ, ঠিক আছে, গৌণকুঞ্চনের পরে যে অংশটা থাকে সেটাকেই সাধারণত বোঝানো হয়। এবং এই স্যাটেলাইট বা এই নিউক্লিক অ্যাসিডটার বাইরে যদি কোনো প্রোটিন আবরণ যুক্ত হয়ে একটা ভাইরাস সৃষ্টি হয়, তখন সেই ভাইরাসটাকে বলা হয় স্যাটেলাইট ভাইরাস। তখন তাকে কি বলা হয়? স্যাটেলাইট ভাইরাস বলা হয়। আচ্ছা, এখানে দেখো তোমাদের একটা ছক দেওয়া আছে, সেই ছকের মাঝে ভিরিয়ন, ভিরয়েড এবং প্রিয়ন, এদের মাঝে পার্থক্য লেখা আছে। এই পার্থক্যগুলো নিজে নিজে পড়ে নিও। আমি কিন্তু বেসিক জিনিসটাকে বুঝাই দিলাম। ভিরিয়ন কি ছিল? ভিরিয়ন ছিল সম্পূর্ণ একটা ভাইরাস, সম্পূর্ণ একটা ভাইরাস যার ভিতরে আরএনএও থাকতে পারে, ডিএনএও থাকতে পারে, এবং এর বাইরে হচ্ছে প্রোটিন আবরণ থাকে। এটা উদ্ভিদ প্রাণী দুইটাতেই হচ্ছে রোগ সৃষ্টি করতে পারে। অন দ্য আদার হ্যান্ড ভিরয়েড, ভিরয়েডের থেকে মনে রাখবো আরএনএ থাকে, এটাতে কোনো ডিএনএ থাকে না, এটাতে প্রোটিন থাকে না, ঠিক আছে, প্রোটিন জিনিসটা কিন্তু থাকে না, এবং সেটা শুধুমাত্র সাধারণত উদ্ভিদের রোগ সৃষ্টি করে। বর্তমানে যদিও ধারণা করা হয় যে হেপাটাইটিস ডিও এই ভিরয়েডের কারণে তৈরি হতেছে। প্রিয়ন কি ছিল? প্রিয়নের সাথে মিল আছে প্রোটিনের, সো সেখান থেকে মনে রাখবো এর ভিতরে কোনো নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ আরএনএ থাকে না, শুধু থাকে প্রোটিন, এবং এই জিনিসটা শুধুমাত্র প্রাণীর রোগ সৃষ্টি করতে পারে। ঠিক আছে, এগুলোই হচ্ছে মনে রাখার মতো। এবার এবার আসো আমরা কিছু ভাইরাস সম্পর্কে কিছু তথ্য জানি। এই তথ্যগুলো সাধারণত আমাদের এমসিকিউর জন্যই লাগবে, এগুলো যে সিকিউর জন্য লাগবে এরকম কোনো কথা না। এগুলো হচ্ছে স্পেশাল কিছু ভাইরাস যেগুলো থেকে আমাদের এমসিকিউ আসতে পারে ইনশাল্লাহ। ঠিক আছে, টোবাকো মোজাইক ভাইরাস সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস, একটা আরএনএ ভাইরাস, এগুলোর কথা আমরা অলরেডি জানি। এখন যে জিনিসটা জানতে হবে যে টোবাকো মোজাইক ভাইরাস দণ্ডাকৃতির যে ভাইরাসটা, সেটার দৈর্ঘ্য প্রস্থের প্রায় 17 গুণ, প্রস্থ যতটুকু তার তুলনায় 17 গুণ লম্বা এটা, এবং দৈর্ঘ্য প্রায় হচ্ছে 280 ন্যানোমিটার থেকে 300 ন্যানোমিটার পর্যন্ত হতে পারে, প্রস্থ হতে পারে 15 থেকে 18 ন্যানোমিটার। এগুলো হালকা পাতলা একটু দেখে নিও। মোর ইম্পর্টেন্টলি হচ্ছে এটার মাঝে থাকা নিউক্লিক অ্যাসিড। টোবাকো মোজাইক ভাইরাস এটা কি ধরনের ভাইরাস? এটা হচ্ছে একটা আরএনএ ভাইরাস, ঠিক আছে, এবং তার বাইরে হচ্ছে অবশ্যই ক্যাপসিড থাকবে, ঠিক আছে, ক্যাপসুমিয়ার থাকবে। কতগুলো ক্যাপসুমিয়ার থাকে? প্রায় হচ্ছে 2130 থেকে 2200টার মতো ক্যাপসুমিয়ার থাকে। ক্যাপসুমিয়ার জিনিসটা আসলে কি? প্রোটিন দ্বারা গঠিত। প্রোটিন মানে কি? প্রোটিন মানে হচ্ছে সেই জিনিসটা তোমার হচ্ছে অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত। কয়টা অ্যামিনো অ্যাসিড এর ক্ষেত্রে থাকে? আনসার হচ্ছে প্রায়, আমরা মনে রাখবো 158টা অ্যামিনো অ্যাসিড থাকে, 158টা অ্যামিনো অ্যাসিড থাকে। ঠিক আছে, এগুলোই মোটামুটি এখান থেকে ইম্পর্টেন্ট। আর আমরা মনে রাখবো যে ওজন হিসাবে এর প্রায় 95 ভাগই হচ্ছে প্রোটিন, এর প্রায় 95 ভাগই হচ্ছে প্রোটিন। এরপর আসো আমরা, এরপর এখানে দেখো আণবিক ওজন টোজন, ডালটন মাল্টন, এগুলো অনেক কিছু লেখা আছে, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, এগুলা থেকে আমাদের এমসিকিউতে প্রশ্ন ইনশাল্লাহ আসবে না। ঠিক আছে, দরকার নেই এগুলা। মেইন যে তথ্য, সেই তথ্যগুলো মনে রাখবা। এগুলা যদি পরীক্ষার সিকিউর গতে কোনো কারণে এসে পড়ে, ঠিক আছে, আনফরচুনেটলি ধরো স্যারের এবার মন চাইছে যে পোলাপানরে একটু নাচায় দেখি, সো সেই ক্ষেত্রে যদি এটা দিয়ে দেই, তাহলে আশা করি হচ্ছে এটা মানে চিত্রটা এত কোনো কঠিন না, এবং বেসিক স্ট্রাকচার পাশাপাশি অ্যানিমেশন সবকিছু কিন্তু আমরা দেখছি এটা। ঠিক আছে, টোবাকো মোজাইক ভাইরাস এটা সম্পর্কে বেসিক তথ্যগুলো আশা করি তোমরা সুন্দর করে সাজিয়ে লিখতে পারবে অলরেডি। ঠিক আছে, এটা সিকিউর জন্য তেমন একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, এরপর আসো আমরা ফাজ ভাইরাস নিয়ে কথাবার্তা বলি, স্পেশালি হচ্ছে টি2 ব্যাকটেরিওফাজ। টি2 ব্যাকটেরিওফাজ, আচ্ছা, টি2 ব্যাকটেরিওফাজ আবার হচ্ছে সিকিউর জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। মোটামুটি ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট ভাই? কারণ টি2 ব্যাকটেরিওফাজ, এটার এখানে গঠন বর্ণনা করা হয়েছে, পাশাপাশি এটা যে কাজগুলো করে, কি কাজ করে? ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে। কিভাবে খেয়ে ফেলে? লাইটিক সাইকেল নামক একটা চক্রের মাধ্যমে। লাইটিক সাইকেল নামক একটা চক্রের মাধ্যমে সে ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে। লাইটিক সাইকেলটা সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। সো লাইটিক সাইকেল দেখো, যেটা সম্পর্কে বইতে পরবর্তী অংশে এই যে লাইটিক সাইকেল নিয়ে হচ্ছে আলোচনা করা হয়েছে, এবং আমি কিন্তু বড় করে লিখে দিছি, দাগানো বইতে কিন্তু বড় করে লিখে দিছি যে এই জিনিস হচ্ছে আমাদের সিকিউর জন্য সুপার ডুপার ইম্পর্টেন্ট। সো একজন স্যার সে এরকম ভাবে একটা সিকিউর ডিজাইন করে দিতে পারে যে ধরো গ নাম্বারে বললো যে টি2 ব্যাকটেরিওফাজের গঠনটা বর্ণনা করো, টি2 ব্যাকটেরিওফাজের গঠনটা বর্ণনা করো, এবং ঘ নাম্বারে গিয়ে বললো যে উক্ত অণুজীবটি কিভাবে একটা ব্যাকটেরিয়াকে তোমার হচ্ছে ধ্বংস করে বের হয়ে আসে, সেই প্রসেসটা বা সেই মেকানিজমটা ব্যাখ্যা করো। সো সেই ক্ষেত্রে তোমাকে লাইটিক সাইকেলটা ঘ নাম্বারে ব্যাখ্যা করতে হবে। সো এই জন্য ওই পার্সপেক্টিভ থেকে আমি মনে করি যে আমাদের টি2 ব্যাকটেরিওফাজের গঠনটা শেখাটা একটু জরুরি। ঠিক আছে, এটার গঠনটা শেখাটা একটু জরুরি। আচ্ছা, এটার গঠনটা আমরা কিন্তু জানি অলরেডি যে এটা হচ্ছে ব্যাঙ্গাচি আকৃতির ভাইরাস। এটা হচ্ছে একটা ব্যাঙ্গাচি আকৃতির ভাইরাস, এবং এর বাইরে কোনো ধরনের এনভেলাপ বা বহিস্থ আবরণ থাকে না। এটা অলরেডি আমরা জানি যে একটা ডিএনএ ভাইরাস, এটা অলরেডি জানি আমরা ডিএনএ ভাইরাস, এবং সেই ডিএনএটা কোথায় থাকে? তার মাথার অংশে থাকে। ঠিক আছে, এবং এটাও কিন্তু আমরা জানি যে ব্যাঙ্গাচি আকৃতির ভাইরাস তাকে কেন বলা হয়েছিল? কারণ ব্যাঙ্গাচির মাঝে বা ব্যাঙ্গের যে ছানা, ব্যাঙ্গের যে বাচ্চা, সেই বাচ্চার মাঝে যেরকম মাথা থাকে, লেজ থাকে, এর ভিতরেও কি থাকে দেখো, মাথা আছে, লেজ আছে। ঠিক আছে, এবং আমরা কিন্তু এটাও অলরেডি জানি, দেখো এগুলো কিন্তু পড়ছি অলরেডি, আমি জাস্ট হচ্ছে কানেক্ট করে দিচ্ছি, তোমাদের তথ্যগুলো মাথার মাঝে কানেক্ট করে দিচ্ছি।
টিটো ব্যাকটেরিওফাজি ছিল সেই ব্যতিক্রমী ভাইরাস, যে ভাইরাসটার মাঝে লাইসোজাইম নামক একটা এনজাইম ছিল। কারণ কি? কারণ এই ভাইরাসটাকে ব্যাকটেরিয়ার সাথে অ্যাটাচ হইতে হবে, অ্যাটাচ হওয়ার পর সেই ব্যাকটেরিয়া প্রাচীরকে গলবে, গলানোর পরে হচ্ছে সে গিয়ে ওই ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে। ঠিক আছে, সো এগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি, অলরেডি কিন্তু এগুলো জানি, যা হচ্ছে এখন সাজিয়ে আমাদের সুন্দর করে প্রেজেন্ট করতে হবে। তাহলে আমরা কি মনে রাখবো? টিটো ব্যাকটেরিয়াস থেকে সর্বপ্রথম আমরা যেটা মনে রাখবো, এটা সর্বাধিক পরিচিত ভাইরাস এবং সর্বাধিক পরিচিত ডিএনএ ভাইরাস। সর্বাধিক পরিচিত ডিএনএ ভাইরাস দুনিয়াতে অ্যাডমিশনটাই যত জায়গাতে আছে সেই জায়গাতে নিচের কোনটি একটি ডিএনএ ভাইরাসের উদাহরণ? এরা যদি প্রশ্নে থাকে, তুমি ফার্স্টে খোঁজার চেষ্টা করবা যে T2, T4, T6 এই ভাইরাসগুলোর নাম উল্লেখ আছে কিনা, কারণ এগুলো হচ্ছে ডিএনএ ভাইরাসের উদাহরণ। ঠিক আছে, আচ্ছা, টিটো ব্যাকটেরিওফাজের ডিএনএ আসলে হচ্ছে মনে রাখবা দ্বিসূত্রক। ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক। ঠিক আছে, এগুলো তো অলরেডি আমরা জানি। এবং মোট ওজনের প্রায় 50%, মোট ওজনের প্রায় 50%। এবং এর ক্ষেত্রে মাথা থাকে, লেজ থাকে। মাথার ক্ষেত্রে জিনিসটা হচ্ছে অনেকটা সর্বোজ আকৃতির এবং প্রিজমের নেই। ঠিক আছে, সর্বোজ আকৃতির এবং প্রিজমের নেই। অন্যদিকে আমরা মনে রাখবো যে এর ভিতরে যে দ্বিসূত্রক ডিএনএ আছে, সেই ডিএনএতে অলমোস্ট প্রায় হচ্ছে 150টার মতো জিন থাকে। 150টার মতো জিন থাকে। ডিএনএ মানেই হচ্ছে জিন থাকবে। সো কয়টা জিন থাকে? 150টার মতো জিন থাকবে। এর ক্ষেত্রে ক্যাপসোমিয়ারের সংখ্যা, ওই বেসিক কনসেপ্টে ফেরত যাবা। যখন হচ্ছে একটা ভাইরাসের গঠন লিখতে হবে, তুমি বেসিক কনসেপ্টে ফেরত যাবা যে ভাইরাস মানে হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তাহলে এটা নিউক্লিক অ্যাসিড সম্পর্কে আমি কি কি জানি সেগুলো আমি লিখবো। এটার মাঝে বাইরে থাকা হচ্ছে যে প্রোটিনের আবরণ বা ক্যাপসিড, সেই ক্যাপসিড সম্পর্কে আমি কি কি জানি সেটা আমি লিখবো। ঠিক আছে, ওইরকম কনসেপ্ট থেকে লিখবা, তাহলে দেখবা যে ইজিলি মনে পড়তেছে। ঠিক আছে, সবকিছু লাইন বাই লাইন যদি তুমি মনে রাখতে চাও বা মুখস্থ করতে চাও, বায়োলজি হচ্ছে তাহলে এমন একটা সাবজেক্ট মনে হবে যে এই জিনিসটা জীবনও আমার পক্ষে মনে রাখা সম্ভব না। তাহলে বাকি যারা হচ্ছে মেডিকেলে চান্স পাইলো, বাকি যারা হচ্ছে তোমার এতদিন তোমার ঢাকা ইউনিভার্সিটি বা অন্য কোনো বড় বড় ভার্সিটিতে চান্স পেলো, তারা আসলে কিভাবে মনে রাখতো? তারা এরকম কনসেপচুয়ালি মনে রাখতো। কনসেপচুয়ালি মনে রাখাটা ইম্পর্টেন্ট, যে একটা ভাইরাসের ভিতরেই দুইটা জিনিসই থাকবে, ডিএনএ মানে নিউক্লিক অ্যাসিড এবং হচ্ছে তোমার প্রোটিন। সো এটার নিউক্লিক অ্যাসিড হিসেবে কি থাকে সেটা বর্ণনা করব। এটার বাইরে থাকা প্রোটিন অর্থাৎ ক্যাপসিডের মাঝে কি কি থাকে, ক্যাপসোমিয়ারের মাঝে কি কি থাকে সেগুলো বর্ণনা করব। আর এটা সম্পর্কে আমি অলরেডি যা যা জানি সেগুলো হচ্ছে সুন্দর করে পয়েন্ট আকারে বর্ণনা করবো। দ্যাটস ইট। ভৌত গঠন আসলে এইভাবেই লিখে দিয়ে আসতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর পাশাপাশি আরো কিছু তথ্য আমরা এখানে অ্যাড করতে পারি। কি বলতে পারি আমরা? যে এর ক্ষেত্রে প্রায় 60,000 বেস পেয়ার থাকে। 60,000 বেস পেয়ার থাকে। ডিএনএ মানেই হচ্ছে জিন থাকবে। জিন মানেই হচ্ছে তার ভিতরে কি থাকবে? এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। এই যে বেস পেয়ার, সেই বেস পেয়ার গুলো থাকে প্রায় 60,000-এর মতো। 60,000-এর মতো। ঠিক আছে, এটার দৈর্ঘ্য প্রস্থ কত? দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 93 থেকে 100 ন্যানোমিটার এবং প্রস্থ হচ্ছে 65 মিটার। ঠিক আছে, এগুলো মনে রাখতে পারো। এবং লেজের দিকে আসলে কি থাকে? লেজের দিকে একটা বেস প্লেট থাকে। লেজের দিকে দেখো একটা বেস প্লেট আছে। সেই বেস প্লেটের থেকে তৈরি হয়েছে এরকম একটা জিনিস, যেটা কিনা হচ্ছে ব্যাকটেরিয়াকে আঁকড়ে ধরে। সেটার নাম হচ্ছে স্পাইক। স্পাইকের কথা কিন্তু আমরা ক্লাসের শুরুতেও বলছিলাম। ঠিক আছে, স্পাইক থাকে, বেস প্লেট থাকে। ঠিক আছে, এবং আমরা মনে রাখবো যে এর লেজের ক্ষেত্রে কোনো ধরনের ডিএনএ কিন্তু থাকে না। এর ডিএনএ থাকে হচ্ছে এর মাথাতে। এবং যেহেতু ভাইরাস সম্পর্কে কিন্তু আমরা অলরেডি জানি, ভাইরাস হচ্ছে অকোষীয় মানে এতে কোনো ধরনের নিউক্লিয়াস থাকবে না, কোষঝিল্লি থাকবে না। ঠিক আছে, সাইটোপ্লাজম থাকবে না, কোষপ্রাচীর থাকবে না, ক্ষুদ্রাঙ্গ বা অন্য কোনো ধরনের কোষীয় অঙ্গাণু কিন্তু এর ভিতরে উপস্থিত থাকবে না। সো এই তথ্যগুলো কিন্তু আমরা অলরেডি জানি, জাস্ট হচ্ছে সাজিয়ে সুন্দর করে লিখতে হবে। দ্যাটস ইট। ঠিক আছে, আশা করি হচ্ছে বুঝতে পারছো টিটো ব্যাকটেরিওফাজের গঠনটা আসলে কিভাবে লিখতে হবে। ঠিক আছে, এরকম একটা চিত্র আঁকবা। চিত্র আঁকার পর প্রত্যেকটা জিনিস লেবেলিং করবা, কোনটা মাথার মাঝে দেখা যাবে যে একটা ডিএনএ থাকে, যে ডিএনএ হচ্ছে একটু তোমার হচ্ছে দ্বিসূত্রক এবং হচ্ছে পাশাপাশি অনেক ক্ষেত্রে হচ্ছে কি থাকে, অনেক ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা লম্বাটে থাকে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে লম্বাটে থাকে এবং নিচের দিকে থাকে হচ্ছে স্পাইক এবং একটা বেস প্লেট থাকে এবং মাঝখানের যে অংশ, সেই অংশটা হচ্ছে নলাকৃতির হয়, পাইপের মতো হয়। তো এই কথাগুলোই বলবা এবং পাশাপাশি হচ্ছে কোনটার দৈর্ঘ্যগত প্রস্থগত সেগুলো হালকা পাতলা উল্লেখ করবা। দ্যাটস ইট। ঠিক আছে, আচ্ছা, এরপর আসা হচ্ছে নোভেল করোনা ভাইরাস। ঠিক আছে, বা কোভিড-19 সৃষ্টিকারী করোনা ভাইরাস। সো এই ক্ষেত্রে প্রথমে আমরা যে জিনিসটা মনে রাখবো যে করোনা কথাটা মানে কি। করোনা কথার মানে করোনা করে না। ঠিক আছে, বা দয়া করে না। এই করোনার কিন্তু কোনো দয়া ছিল না, সে আমাদের জীবনটাকে তছনছ করে দিছে। এই করোনা ভাইরাস হচ্ছে, আমরা মনে রাখবো যে করোনা শব্দের মানে হচ্ছে আসলে মুকুট। তার স্ট্রাকচার হচ্ছে আমরা অ্যানিমেশনে দেখাইছি অনেকটা মুকুটের মতো, একজন রাজার মাথায় থাকা মুকুটের মতো। ঠিক আছে, সো এটাকে বলা হয় এই জন্য করোনা ভাইরাস। করোনা শব্দটা হচ্ছে লেটিন একটা শব্দ। এবং করোনা ভাইরাস কিন্তু অনেক বড় একটা ভাইরাস। ঠিক আছে, করোনা ভাইরাসের মানে আকার আকৃতি প্রায় 400 ন্যানোমিটারের মতো বা 400 ন্যানোমিটার আশেপাশে হয়। এবং করোনা ভাইরাস এই জিনিসটা
আগেও হচ্ছে পৃথিবীতে মানুষকে আক্রমণ করছিল, ঠিক আছে? তখন এটার নাম কি ছিল দেখো, তখন এটার নাম ছিল সার্স কোভ, ঠিক আছে? পৃথিবীতে 2003 সালে চীনে বাদুড় থেকে এই ভাইরাস সর্বপ্রথম সংঘটিত হয় বা সংক্রমিত হয়। তখন তার নাম হচ্ছে সার্স কোভ। সার্স মানে কি? সিভিয়ার একিউট রেসপিরেটরি সিনড্রোম। সিভিয়ার একিউট রেসপিরেটরি সিনড্রোম, ঠিক আছে? তাহলে এখানে সমস্যা কোথায় হবে? সমস্যা হবে হচ্ছে রেসপিরেটরি সিস্টেমে, আমাদের শ্বসন তন্ত্র, শ্বাসনালীতে, ঠিক আছে? সো আমরা মনে রাখবো এখান থেকে ভাইরাসটার নাম কি? ভাইরাসটার নাম হচ্ছে নোভেল করোনা ভাইরাস। নোভেল করোনা ভাইরাস, ঠিক আছে? নোভেল করোনা ভাইরাস। আচ্ছা, এই ভাইরাসটার অ্যাকচুয়াল টার্মটা কি? অ্যাকচুয়াল নামটা কি? অ্যাকচুয়াল নাম হচ্ছে সার্স কোভ, ঠিক আছে, টু। সার্স কোভ টু, এটা হচ্ছে নোভেল করোনা ভাইরাসের অ্যাকচুয়াল টার্ম। সার্স কোভ টু কেন? কারণ অলরেডি আমরা দেখতেছি 2003 সালে 2003 সালে সার্স কোভ, বা আমরা মনে মনে বলতে পারি সার্স কোভ ওয়ান কিন্তু আক্রমণ করছিল, ঠিক আছে? কিন্তু বর্তমানে নতুন যে ভাইরাসটা, সেটা অন্য কোনো সময় আর মানব সভ্যতাকে আক্রমণ করছে না, যেটাকে বলা হচ্ছে সার্স কোভ টু, ঠিক আছে? সো যেহেতু এটা নতুন একটা ভাইরাস, এই জন্যই তার নাম হচ্ছে নোভেল করোনা ভাইরাস। নোভেল করোনা ভাইরাস, ঠিক আছে? এবং অনেক ক্ষেত্রে তাকে হচ্ছে কোভিড-19 ভাইরাসও বলা হয়, অনেক ক্ষেত্রে তাকে কোভিড-19 ভাইরাসও বলা হয়। মাঝখানেও এই ভাইরাস হচ্ছে আরেকবার আক্রমণ করে গেছে, বা এই ভাইরাসের মতো দেখতে আরেকটা ভাইরাস হচ্ছে আক্রমণ করে গেছে, সেটাকে বলা হচ্ছিল মার্সকোভ। মার্সকোভ মানে কি? মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম, ঠিক আছে? মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস। সো বর্তমান মানে 2019 সালে যে ভাইরাসটা সারা পৃথিবীকে হচ্ছে নাচে গেছে, সেই ভাইরাসটার নাম হচ্ছে সার্স কোভ টু। সার্স কোভ টু, ঠিক আছে? এবং এই ভাইরাসের ধারণা করা হয় যে বাদুড় থেকে উৎপত্তি লাভ করছে এবং বর্তমান হচ্ছে মানুষকে আক্রমণ করতেছে, যে কারণে সার্স কোভ টু বা কোভিড-19 ভাইরাসটাকে আমরা বলতে পারি কি? এক ধরনের ইমার্জিং ভাইরাস, এক ধরনের ইমার্জিং ভাইরাস। কারণ সে আগে একজনকে আক্রমণ করতো, এখন মানুষকে আক্রমণ করা শুরু করছে, ঠিক আছে? অনেক ক্ষেত্রে করোনা ভাইরাসকে সংক্ষেপে হচ্ছে এরকম ভাবেও লেখা হয় 2019 এনকোভ, ঠিক আছে? 2019 এনকোভ। অ্যাকচুয়াল ভাইরাসটার টার্ম কি? অ্যাকচুয়াল ভাইরাসটার টার্ম হচ্ছে এটাই, সার্স কোভ টু, ঠিক আছে? করোনা ভাইরাস বা কোভিড-19 এটা কোন ভাইরাসের আক্রমণে সংঘটিত হয়? এক্ষেত্রে অপশনে যেটাই থাকুক না কেন, তুমি খুঁজবা ফার্স্টে সার্স কোভ টু। সার্স কোভ টু যদি না পাও, সেই ক্ষেত্রে বাকিগুলো দেখবা যে কোভিড-19 বা হচ্ছে তোমার 2019 এনকোভ, এই কথাগুলো আছে কিনা, তখন সেগুলো লাগাইতে পারো। বাট অ্যাকচুয়াল টার্মটা হচ্ছে সার্স কোভ টু। অ্যাকচুয়াল ভাইরাসটার নাম হচ্ছে সার্স কোভ টু, ঠিক আছে? এবং এই সার্স কোভ টু, সে আমরা মনে রাখবো যে মানবদেহের কোন কোষটাকে আক্রমণ করে? আমাদের যে অ্যালভিওলাস আছে, ঠিক আছে, আমাদের যে বায়ুথলি, মানে ফুসফুসের ভিতরে তো অ্যালভিওলাস আছে, অনেকগুলো অ্যালভিওলাস আছে, যেগুলো সম্পর্কে ভাইয়া তোমাদের জুওলজি চ্যাপ্টার নাম্বার 5 এ শ্বসন এবং শ্বাসক্রিয়া চ্যাপ্টারে ডিটেইলসে পড়াবো। সো অ্যালভিওলার টাইপ 2 সেল কি? মনে রাখবো যে অ্যালভিওলাসের মাঝে আসলে অনেক অনেক টাইপের সেল আছে। এর ভিতরে কোভিড-19 যে কোষটাকে আক্রমণ করে, সেটা হচ্ছে অ্যালভিওলার টাইপ 2 সেল, ঠিক আছে? এটা একটু অ্যাডভান্স জেনে রাখো তোমরা, এটা অনেকে হয়তো জানবে না, বাট তোমরা জেনে রাখো অ্যালভিওলার টাইপ 2 সেলকে সে আক্রমণ করে। এবং এই যে করোনা ভাইরাস, সেই করোনা ভাইরাসকে কিন্তু আমাদের WHO, ঠিক আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সেটাকে কিন্তু তোমার হচ্ছে প্যান্ডেমিক বা বৈশ্বিক মহামারী আকারে 2020-এর 11ই মার্চ হচ্ছে ঘোষণা দান করেন, ঠিক আছে? 11ই মার্চ হচ্ছে ঘোষণা দান করেন। এরপর থেকে তো আমাদের জীবন লক হয়ে যায়, ঠিক আছে? লকডাউন, তারপর হচ্ছে আইসোলেশন, কত কত টার্ম আসলো। আচ্ছা, এখন এখানে একটা শব্দ আছে দেখো, প্যান্ডেমিক। প্যান্ডেমিক একটা শব্দ আছে না? এরকম আরো দুইটা শব্দ হচ্ছে বইতে পাবা, আরো দুইটা শব্দ বইতে পাবা। নতুন এডিশনে দেখলাম এগুলা অ্যাড করে দিয়ে গেছে। আগে আমি এগুলা মানুষকে এক্সট্রা ভাবে এক্সট্রা নলেজ হিসেবে জানাইতাম, এখন এগুলা পড়তে হবে, ঠিক আছে? একটা হচ্ছে এন্ডেমিক, আর একটা হচ্ছে এপিডেমিক, আর একটা হচ্ছে প্যান্ডেমিক, ঠিক আছে? সো প্যান্ডেমিক কোনটা? প্যান্ডেমিক যখন হচ্ছে একটা রোগ বা একটা ভাইরাস সারা পৃথিবীব্যাপী বা অনেকগুলা দেশব্যাপী হচ্ছে ছড়ায় পড়ছে, তখন তাকে বলা হবে প্যান্ডেমিক। তখন তাকে কি বলা হবে? প্যান্ডেমিক বলা হবে। এন্ডেমিক জিনিসটা কি? এন্ডেমিক হচ্ছে নির্দিষ্ট কোনো একটা রিজিয়নে, নির্দিষ্ট কোনো একটা রিজিয়নে বা নির্দিষ্ট কোনো একটা জনসংখ্যার মাঝেই যদি একটা ভাইরাসের তোমার হচ্ছে সংক্রমণ ঘটে। যেমন ফর এক্সাম্পল, মধ্যপ্রাচ্যের যেই তোমার মার্সকোভ, ঠিক আছে, মার্সকোভ যেই তোমার হচ্ছে ডিজিজটা ছিল, সেটাকে আমরা বলতে পারি এন্ডেমিক ডিজিজ। বাংলাদেশের ক্ষেত্রে ডেঙ্গুকে আমরা বলতে পারি, চিকনগুনিয়াকে আমরা বলতে পারি, বা হচ্ছে শিশুদের ক্ষেত্রে যে ডায়রিয়া হয়, যেটা কিনা রোটা ভাইরাসের কারণে হয়। এগুলা এক্সট্রা ইনফরমেশন জেনে রাখো। ডায়রিয়া জিনিসটা কিসের কারণে হয়? আমি যেহেতু জানি তোমাদেরকে জানাই দিচ্ছি। ডায়রিয়া জিনিসটা হয় রোটা ভাইরাসের কারণে, রোটা ভাইরাস, ঠিক আছে? সো ডায়রিয়া, তারপর হচ্ছে ডেঙ্গু,
তারপর আমরা বলতে পারি চিকনগুনিয়া বা নিপা ভাইরাস, এই যে জিনিসগুলো আছে, এই যে রোগগুলো আছে, বা তোমার হচ্ছে অনেক ক্ষেত্রে হেপাটাইটিস বি, তারপর হেপাটাইটিস সি, বিশেষ করে হেপাটাইটিস বি বাংলাদেশে বেশি দেখা যায়। হেপাটাইটিস সি সাধারণত আমেরিকার যে অঞ্চল আছে সেখানে বেশি দেখা যায়। সো এই যে রোগগুলো আছে সেগুলাকে বাংলাদেশের মাঝেই বেশি পাওয়া যায় এবং একটা নির্দিষ্ট জনসংখ্যার মাঝেই দেখা যায়। সো এই জন্য এদেরকে বলতে পারি বাংলাদেশের ক্ষেত্রে এন্ডেমিক ডিজিজ। সো নিচের কোনটি বাংলাদেশের ক্ষেত্রে এন্ডেমিক ডিজিজ, এটা পরীক্ষাতে আসবে না, স্টিল তুমি জেনে রাখতে পারো। এটা হচ্ছে ডেঙ্গু, ডায়রিয়া, নিপা এবং হেপাটাইটিস বি। ঠিক আছে, আরো অনেক রোগ আছে, এর ভিতরে এগুলো হচ্ছে সবচেয়ে বেশি কমন। ঠিক আছে, এপিডেমিক কখন বলা হবে একটা রোগকে? যখন একটা ভাইরাস বা একটা ডিজিজ সেটা হচ্ছে কয়েকটা অঞ্চলব্যাপী হচ্ছে ছড়াই পড়বে। ঠিক আছে, কয়েকটা অঞ্চলব্যাপী ছড়াই পড়বে, তখন তাকে বলা হবে হচ্ছে এপিডেমিক। যেমন আমরা বলতে পারি পশ্চিম আফ্রিকার ইবোলা ভাইরাস। ঠিক আছে, ইবোলা ভাইরাসের যে ডিজিজ ইবিডি, যে এই ডিজিজের কারণে রক্তের কোষ হচ্ছে ফেটে যাচ্ছিল। ঠিক আছে, সেই যে ভাইরাসটা, ইবোলা ভাইরাসের আক্রমণের যেই তোমার রোগটা সৃষ্টি হচ্ছিল, সেই রোগটাকে বলা হবে হচ্ছে এপিডেমিক ডিজিজ। আর প্যান্ডেমিক তো সবার পরিচিত, প্যান্ডেমিক কোনটা ছিল? কোভিড-19, প্যান্ডেমিক ছিল কোভিড-19। সো মোটামুটি এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আশা করি আপনারা অনেক কিছু জানতে পারছেন এক্সট্রা, এবং বইয়ের মাঝে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো এমসিকিউতে কিরকম ভাবে আসবে, ঠিক আছে, কিরকম ভাবে মনে রাখতে হবে, সেই সকল ইনফরমেশন, সেই সকল টেকনিক, ট্রিক্স, টিপস সবকিছু জেনে গেলা। ঠিক আছে, এবং অনেক সুন্দর সুন্দর কিছু অ্যানিমেশনও ভাইয়াদের চেষ্টা করছি দেখাইতে। সো আশা করি আজকের ক্লাসটা খুবই ভালো লাগছে তোমাদের, এবং নেক্সট ক্লাসে আমরা দেখার চেষ্টা করব লাইটিক সাইকেল, লাইসোজেনিক সাইকেল সম্পর্কে আলোচনা। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবা। আমি কিন্তু অনেক যত্ন করে, অনেক সময় নিয়ে এগুলো রেডি করি। ঠিক আছে, তোমাদেরকে চাইলেই আমি হচ্ছে দ্রুত কিন্তু একটা জিনিস বুঝাই দিতে পারি, বাট আমি সবসময় চিন্তা করি যে আমার যে স্টুডেন্ট, সেই স্টুডেন্ট আমার কাছে অনেক ভরসা করে হচ্ছে পড়তে আসছে। সো সে 100% ক্লিয়ার হয়েছে কিনা, সে যেই কথা বললে ইজিলি বুঝতে পারবে, ওইরকম টার্মে আমি কিন্তু তাকে বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, আমি এখানে জ্ঞান জাহির করতে আসি নাই, আমি আসছি তোমাকে বুঝাইতে, তোমার পড়াটাকে সহজ করতে, ইন্টারেস্টিং করতে। দ্যাটস মাই জব। ঠিক আছে, অ্যাজ এ টিচার আমি কিন্তু এটাই করব, এটাই স্বাভাবিক। অনেকে ওই জিনিসটা বুঝে না, অনেকে হচ্ছে জ্ঞান জাহির করতে যায় যে আমি তো অনেক কিছু পারি, অনেক ভাব মারবো, ভাব মারলে হচ্ছে একটা টিচার, একটা স্টুডেন্টের কাছে হচ্ছে আমি অনেক বেশি সম্মান পাবো। বাট আমার ফিলোসফি ওইটা না, আমি চাই যে সবসময় তোমাদের কাছে একদম সহজ ভাষায়, যেভাবে হইলে তুমি ইজিলি বুঝতে পারবা ওইরকম ভাবেই বুঝাইতে। সো ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবো মন থেকে। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।